এখানে উপস্থিত আছে আমার বয়স্ক যা বড় যারা আছে সবাইকে আমার প্রণাম। This call is now being recorded. এখন আমি স্টার্ট করছি যে আমাদের আজকে যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামটা সত্যি খুব ভালো। প্রতিদিন ক্লাসে কিছু নতুনত্ব শেখা যাচ্ছে, আমরা কিছু প্রশ্ন করছি, কিছু জানার চেষ্টা করছি, প্র্যাকটিক্যাল করছি, থিওরি করছি। আজকে এতদিন ধরে আমাদের যে লকডাউনটা গেল চলছে, এখনো চলছে, অনেক স্টেটে তো এখনো কন্টিনিউ লকডাউন চলছে। সেই অবস্থাতে কিপ ফিট যোগা আর যোগা একাডেমি ওয়াইএসএস সংস্থা দ্বারা যেভাবে এই প্রোগ্রামগুলোকে এগিয়ে নিয়ে চলেছে, সঙ্গে সমস্ত ভারতবর্ষের ছাত্রছাত্রী তথা প্রফেশনাল যারা ওনারাও সঙ্গে জড়িত আছে, ওনাদেরকে নিয়ে যেভাবে এগিয়ে চলছে ওনাদের প্রশংসা করলেও শেষ হবে না বলা, আর আমার ভাষা নেই ওনাদের প্রশংসা করার। আমি শুরু করেছিলাম ফার্স্ট বৈদিক যুগপীঠ যোগা কমন যোগা প্রোটোকলে, আমাকে আমার দাদা সুকুমারনাথ জয়েন করেছিলেন, আমি আমার মিসেস এবং সুকুমার তিনজনই ফার্স্ট জয়েন করেছিলাম। তারপর থেকে আমরা কন্টিনিউ জয়েন করে যাচ্ছি, একটা পর একটা প্রোগ্রাম করছি। এখন আপনার ঠিক অনেক দিয়ে যাচ্ছেন, দুদিন থেকে আমি শিখছি, স্যাররা অনেক প্রতিভা করছেন, একটু কম ভালো। আর এর সঙ্গে আমার দুজন স্টুডেন্ট আছে যারা আমাদের সমাজ হয়ে সহযোগিতা করছে, সুশ্রী দেবনাথ অতিথিপ্রদর, ওনারা প্রচুর হেল্প করছেন। সব থেকে ভালো লাগছে যে এই যে প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের যে ছোট ছোট স্টুডেন্টরা আছে তারা অনেক কিছু শিখতে পারছে, ওনারা শেখার সুযোগ পেয়েছে। আজকে আমাদের কিপফিট যোগা যোগা একাডেমি যারা মাধ্যমে যারা শিখতে পারছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে আমরা আরো প্রোগ্রাম পাচ্ছি, 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত অক্টোবরে একটা প্রোগ্রাম আছে, ওটাতে আমরা আরো প্রোগ্রাম রাখবো। আর ভালো হবে আশা করছি, খুবই ভালো হবে, কম্পিটিটার্স মানে পার্টিসিপেন্টস আরো বাড়বে। আর সবার কাছে একটা অনুরোধ রাখছি, আগে ম্যাম বলেছেন, শ্রোতা ম্যাম বলেছেন যে টপিক অনুযায়ী কোয়েশ্চেন করবেন, কেননা যে ক্লাস করাচ্ছেন কন্টিনিউ ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করার পর আপনারা যেভাবে প্রশ্ন করছেন ওনাকে পাগল বানিয়ে দেবেন। যে কেউ থাকবে এইভাবে প্রশ্ন করলে, যেটা একদম ও আর সুদীর্ঘ ওইগুলো প্রশ্ন করবে। আপনাকে যদি এইভাবে কেউ প্রশ্ন করে আপনি পাগল হয়ে যাবেন, একসঙ্গে 30টা 40টা প্রশ্ন এসে যায়। বিশেষ বিশেষ প্রশ্ন যেগুলো মানে খুব জানার আগ্রহ ওগুলোই প্রশ্ন করুন। আর 2 নম্বর টপিক অনুযায়ী প্রশ্ন করুন, যে টপিকের উপর আলোচ্য বিষয় যেটা আছে ওটার উপরেই প্রশ্ন করুন, ভালো হবে। যিনি ক্লাস নিচ্ছেন উনিও আরাম পাবেন, আর যিনি ক্লাস শুনছেন ওনারাও আরাম পাবেন, কেননা এখানে শেখার জন্য বসেছি আমরা সবাই, কেউ শিখছি কেউ শেখাচ্ছে, আর শেখার তো শেষ নেই, তাই আমরা আরো শিখবো। আবারও সবাইকে সাদর আমন্ত্রণ, সবাই ক্লাস ভালো করে করুন। আর চেষ্টা করুন আগামীতে আমাদের যে প্রোগ্রাম আছে 2 তারিখ থেকে 6 তারিখ অক্টোবরে, ওটাতে জয়েন করুন। ওটাতে ভালো ভালো ক্লাস আছে, বেস্ট ডিজিজের উপর ক্লাস আছে। সেই ডিজিজ গুলো আমাদের বর্তমান যোগাসন দিয়ে কিভাবে এই রোগগুলোকে সারাতে পারি, আমরা কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারি সেটার উপরেই বিষয় থাকবে। আর বেশি কিছু বলছি না, আবারও প্রদ্যুৎ স্যার, অমল স্যার, সমরেশ স্যার, অরুণিমা ম্যাম, সুতো ম্যাম, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার দাদা আজকে যে ক্লাস করাবেন যোগাগুরু সুকুমার নাথ, জেনারেল সেক্রেটারি যোগ ফিজিক আসাম, ভাইস প্রেসিডেন্ট যোগ ফিজিক ফেডারেশন অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল জাজ, আর উনি কিপফিটের মেম্বার। উনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি আজকের ক্লাসও খুব ভালো হবে, প্রতিটি ক্লাসে ভালো হয়েছে। তার সঙ্গে যারা আজকের যে প্রোগ্রামের রিসোর্স পার্সন ছিলেন, তানিয়া নাগ ম্যাম, প্রতীক ভাগবত স্যার, সিআর সামন্ত স্যার, আজকে সুকুমার নাথ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক ভালো ক্লাস করিয়েছেন, আমরা আশা করছি আগামীতে আরো ভালো ক্লাস পাবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, নমস্কার সবাইকে। আবার ধন্যবাদ ডক্টর বিনয় ভট্টাচার্য মহাশয়কে। এরপর আমরা এই অনুষ্ঠানের মুখ্য সঞ্চালিকা এবং ওয়াইএসএস এর কোঅর্ডিনেটর মাননীয়া অরুণিমা হাজরা মহাশয়ের কাছ থেকে 2-4 কথা শুনে নেব। ম্যাডাম অরুণিমা, আপনি কিছু বলুন। নমস্কার, আমি অরুণিমা হাজরা। প্রথমেই বলি যে অনলাইন ন্যাশনাল লেভেল যে স্টুডেন্টদের জন্য যে ওয়ার্কশপটা চলছে যোগা স্টুডেন্টদের জন্য, এটা তো অমলদা এবং যোগতীর্থ, মানে অমলদা মানে কিপফিট এবং যোগতীর্থকে তো প্রশংসায় মানে সবাই দিচ্ছে, আমিও করছি প্রশংসা ভীষণই ভাবে। আর আমি চাই এরম ভাবে এনাদের সাথে আমি কাজ করতে চাই, এবং এরম ভাবে আমাদের সিস্টেমের থ্রু দিয়ে যোগাসন প্লাস মানে যোগাসনের উন্নতি, মানে যেভাবে প্রচার ও প্রসার যেভাবে হচ্ছে, এতে যে আমি অংশগ্রহণ করতে পারছি বা আমাদের সিস্টেমের যে সামান্যতম হলেও ভূমিকা আছে, তো সেই জন্য আমি মানে ভীষণভাবে কৃতজ্ঞ অমল স্যার, প্রদ্যুৎ স্যার, সবার কাছে আর কি। আর বিশেষ কিছু বলবো না, তবে আমাদের রাজু মন্ডল স্যার,
তারপরে জয়শ্রী সরকার ম্যাডাম, তারপরে সুতপা ম্যাম, তারপরে যারা রিসোর্স পার্সন ছিলেন, তানিয়া নাগ, পঙ্কজ ভগত, চিত্তরঞ্জন সামন্ত, যোগগুরু সুখময় নাথ, সবাইকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন। এবং আমি চাই যে এরম ভাবে আমরা একটার পর একটা দুটো তিনটে এরম ভাবে যেন আমরা দিনের পর দিন যেন থেমে না থাকি, আমরা যেন চলতে থাকি এবং এই চলার পথ যেন আমাদের আরো বিস্তীর্ণ হয়, বিস্তৃত হয় এবং কিটপিট এবং যোগ তীর্থ দুজনেরই যেন শ্রীবৃদ্ধি হয় দিনে দিনে। আর বিশেষ কিছু বলবো না, তবে হ্যাঁ আমাদের ওয়াইএসএস বলতে শুধু আমি অরুণিমা হাজরা বা সমরেশ হাজরা নয়, এখানে আমাদের ব্যাক এন্ডে আরো আমাদের টিম মেম্বার আছে যাদের আমি আজকে প্রশংসা না করে বা তাদের নাম উল্লেখ না করে আমি ছাড়বো না মাইক্রোফোনটা কখনোই। সেটা হচ্ছে আমাদের মেন কোডার যে তন্ময় চাকু, তাকে তো সে না থাকলে হয়তো এত দূর, আমরা তো পাশে থেকেছি কিন্তু কাজ তো সে করেছে। তো তার জন্য সবার কাছে আমি চাই যে আপনারা যারা বয়স্ক আছেন বা আমাদের সেম এজে হোক বা বন্ধু হন বা বড় হন, ওর প্রতি বা আমাদের টিমের প্রতি একটা আশীর্বাদের হাত যেন থাকে আপনাদের সব সময়। ও যেন এরকম ভাবে আমাদের সাথে কাজ করে যায়। এছাড়া আছে আমির সোহেল মল্লিক এবং সুমন, টাইটেলটা কি, সুমন কল্যাণ দাস। তো এই তিনজন আমাদের টিম যদিও অনেক বড়, কিন্তু মেনলি এই তিনজন এখন কিন্তু ফুল ফর্মে ফুল পেজে আমাদের এই যে বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে, ওয়ার্কশপে কিন্তু ওরা সমানভাবে কাজ করছে। তো সেই জন্য ওদের জন্য আমি একটু আশীর্বাদ চেয়ে নিই যারা বড় আছেন, গুরুজন আছেন তাদের কাছে। আর সবসময় চাই যে কিডফিট এবং যোগ একাডেমি যেভাবে এগিয়ে যাচ্ছে একের পর এক নতুন নতুন ওয়ার্কশপের মাধ্যমে, যেমন থেমে নেই, যেমন যোগাসনকে প্রচার করছে, যোগাসনের প্রসার করছে, হয়তো কোথাও সামান্য মূল্য বা কোথাও একদম স্বল্প মূল্য বা একদম মূল্যহীন ভাবে বা যেভাবে করছেন, তো এরম ভাবে যেন করতেই থাকে। আর কিছু বলার নেই আমার। নমস্কার। ধন্যবাদ মাননীয় অরুণিমা হাজরা মহাশয়াকে। আমি আবারও একটি কথা খালি বলতে চাই যে আজকের আলোচ্য বিষয় বেসিক যোগা ও ডিসিপ্লিন অফ যোগা। আপনারা সবাই এই বিষয়ের উপরই প্রশ্ন করবেন এবং ক্লাস চলাকালীন সবাই আনমিউট থাকবেন। অনেকে আনমিউট হয়ে যাচ্ছেন, করবেন না, প্রেজেন্টেশন করবেন না, করবেন না। আর কিছু বলতে চাই না। নমস্কার। আর এরপর পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমি অরুণিমা হাজরা ম্যাডামকে তুলে দিচ্ছি ওনার হাতে, যাতে সঞ্চালনা করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ সুতপা ম্যাম। আমি আর বিশেষ সময় নষ্ট করব না। আমি আমাদের যোগ গুরু সুখময় নাথ সুদূর আসাম থেকে, আমি ওনাকে ডেকে নিই। আজকের বিষয় বেসিক যোগা এবং ডিসিপ্লিন অফ যোগা। তো সেই নিয়েই আমাদের সুকুমার স্যার কিছু দেবেন। তো আমরা সবাই এখন স্টুডেন্ট আপনার, তো আপনি যেভাবে বলবেন আমরা সেরকম ভাবেই ফলো করার চেষ্টা করব। তো আপনি ক্লাস শুরু করুন স্যার। আর বাকি সবার জন্য আমি রোজের মতো আবার অনুরোধ করছি, আপনারা কেউ মাইক্রোফোন অন করবেন না। প্রশ্ন থাকলে অবশ্যই চ্যাট বক্সে করবেন, এবং মাইক্রোফোন যদি অন করেন বারবার যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আমি বাধ্য হব রিমুভ করতে। এটা মানে আমার বলতেও খারাপ লাগে, যদিও এখানে যোগা স্টুডেন্ট ওয়ার্কশপ, আমরা সবাই স্টুডেন্ট, তো সেই হিসাবে এইটুখানি আমাদের ভেতরে ডিসিপ্লিন থাকা দরকার। তো সেই হিসাবে বলছি, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই চ্যাট বক্সে করুন, আমি সেটা দেখবো। সুকুমার স্যার আপনি আসুন এবং টেক ইউর ক্লাস। সুকুমার স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমাদের এখানে পাওয়ার নেই, কারেন্ট নেই। আমি সামনে মোমবাতি জ্বালিয়ে বসেছি, আর জেনারেটর লাইন আছে যদিও, খুব বেশি বেশি 9টা অবধি থাকবে, তারপরে অফ হয়ে যাবে। তো আমি মোমবাতি দিয়ে কাজ চালাতে হবে। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু এগিয়ে আসবেন সুকুমার দা, আপনি একটু এগিয়ে আসবেন, আপনার মাথাটা কেটে যাচ্ছে। আমাদের ফেসবুক লাইভ তো হবে, তো আপনার এখন ঠিক আছে? মাথাটা কেটে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মানে হ্যাঁ ঠিক আছে, মোমবাতি জেলে এর থেকে বেশি, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম। ওকে আরম্ভ করুন। ওকে,
ভেরি গুড ইভিনিং টু অল। নমস্কারম সবাইকে। ছোট বড় যারা রয়েছে ছোটদের আদর ভালোবাসা, আর বড়রা যারা রয়েছেন আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। বিশেষ করে কিফিট গ্রুপ অ্যান্ড যোগা একাডেমি ইনস্টিটিউশনের ডাইরেক্টর কমল কারা, সভানেত্রী জয়শ্রী সরকার, প্রদ্যুৎ সিংহ রয় স্যার, প্রফেসর অশোক কুমার মন্ডল, YCS এর কর্ণধার সমরেশ হাজরা বাবু, এবং মাই ডিয়ার সিস্টার অরুণিমা হাজরা অ্যান্ড সুতপা কারার, সবাইকে আমার তরফ থেকে, আমার দিগ্বই অল আসামের থেকে, আমার অল আসাম যোগ সেন্টার থেকে আমি সবাইকে নমস্কার জানাচ্ছি আর ধন্যবাদ জ্ঞাপন করছি এই অপরচুনিটি দেওয়ার জন্য। কারণ এই সুযোগগুলো আমি সারা ভারতবর্ষে এখন বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, আমি দেখছি মানে সেরকম ধরনের কাজ নেই। তারা বেশিরভাগ সময় আপনাদের যোগা কম্পিটিশন, অনলাইন যোগা কম্পিটিশন এসব নিয়ে ব্যস্ত আছেন। ওইটার ব্যাপারটা একটা আলাদা, এনকারেজমেন্ট করা স্টুডেন্টদেরকে যারা যোগাসন রেগুলার প্র্যাকটিস করছে ওদেরকে এনকারেজমেন্ট করা, সেটার ব্যাপারটা আলাদা। কিন্তু কিফিট গ্রুপ অ্যান্ড যোগা একাডেমি ইনস্টিটিউশন যে এই লকডাউনে যে পদক্ষেপটা নিয়েছেন এটা তো সাধুবাদ জানাতে হবে, ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। কারণ মাথায় ব্রেনে খেলতে থাকে, এই জিনিসগুলো খেলতে থাকে কি করা যায়। আগামী দিনে আমরা যদি শুধু বেঙ্গলে না থেকে বেঙ্গল থেকে বেরিয়ে আসে সারা ভারতবর্ষে যেটা আমরা এটা করতে পারি। আজকে যেটা ন্যাশনাল লেভেল স্টুডেন্টদের জন্য যোগ ওয়ার্কশপ করা হয়েছে, এই ন্যাশনাল লেভেল যোগা স্টুডেন্ট ওয়ার্কশপ করতে গেলে আমার মতে সারা ভারতবর্ষের থেকে বিভিন্ন প্রান্ত থেকে হয়তো আসা উচিত ছিল, হয়তো বা এটা প্রপার যোগাযোগ হয়নি, না হলে এটা বাংলায় শুধু বলা হতো না। আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমাদের আসামিস কিছু লোক যোগ লাভার্স যোগ প্র্যাকটিস করে ওনারা জয়েন করেছে। আমি রিকোয়েস্ট করেছিলাম, সেরকম লোকও আছে, ওরা অ্যাডজাস্ট করে নিচ্ছে, বাংলাটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। নেক্সট টাইম যখন ন্যাশনাল যোগ ওয়ার্কশপ হবে সেই ওয়ার্কশপে অন্তত হিন্দি ইংলিশটা থাকবে। এই ব্যাপারে অমলবাবু এবং প্রদ্যুৎবাবুর সাথে আলাপ হয়েছে। আগামী দিনে আমরা চেষ্টা করব কিফিট গ্রুপের থেকে যেটা ন্যাশনাল লেভেল যোগ ওয়ার্কশপ হবে সেটা টোটালি হিন্দি আর ইংলিশের উপরেই থাকবে, কোনো বাংলা ভাষণ থাকবে না। বাংলা বলতে গেলে শুধু বেঙ্গলটাকে মুখ্য করে, আর আসামের ধরুন কিছু সংখ্যক আছে এই বেঙ্গলটাকে বাঙালিটা চলে, কিন্তু ন্যাশনাল লেভেল যখন হবে তখন সেটা চলে যাবে অটোমেটিক্যালি ইংলিশ আর হিন্দির উপর। যাই হোক, আমি আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার নাম তো সব বলেই দিয়েছেন, বিনয় ভট্টাচার্য সব তো বলেই দিয়েছে। আমি প্রথম যোগ শুরু করি 1974 যোগাসন শুরু করি। আমার যোগগুরু স্বামী বোধাত্মানন্দজি, উনি প্রথম রামকৃষ্ণ মিশনে ছিলেন, বর্তমানে বর্ধমানে আছেন শঙ্করী আশ্রমে। ওনার সঙ্গে ওনার আশীর্বাদ নিয়েছি কিছুদিন আগে, উনি খুব অসুস্থ। এছাড়া আমি কন্টিনিউ, অ্যাকচুয়ালি আমার ছিল ওয়েট লিফটিং, পাওয়ার লিফটিং, এসবে আমার বেশি ছিল ছোটকাল থেকে। আমি যোগাসন করেছি সাথে, কিন্তু এই যে গুরুর আশীর্বাদ যেটা থাকে না, গুরু এত স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমাকে বলেছিল যে সুখময় তুমি এনহান্সটা করো। আমি এই সম্বন্ধে কিছু জানতাম না, আর তখন আমি পড়াশোনা কিছুই করিনি। আমাকে ঠেলে পাঠিয়ে দিল, দেখুন এতজন ছাত্রের ভিতরে আমাকে ঠেলে পাঠিয়ে দিল। 1990-তে আমি যোগাসন এনহান্স কোচ হয়েছি, সেটা গুজরাট গান্ধীনগরে হয়েছিল। এরপরে আমি যোগাসনটাকে একটা স্কুলে যখন ঢুকলাম, যোগাসন আর স্পোর্টস নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। এই যোগাসনটাকে আমি কন্টিনিউ চালিয়ে গেছি। স্বামীজি বা গুরুজি আমাকে টোটালি আশীর্বাদ দিয়ে ছেড়ে দিয়েছেন, বলে তুমি চালিয়ে যাও, এটা এখন তোমার জন্য। সেই থেকে আমি 1993 থেকে আমি কন্টিনিউ যোগাসন নিয়ে বিজি আছি। ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি যোগাসন শেখাই। ইতিমধ্যে আমি 300 ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি হলাম। অল আসামের 2017-তে আমি অল আসামের জেনারেল সেক্রেটারি হলাম। তাছাড়া আমি যোগ ফিজিক অ্যাসোসিয়েশন অফ আসামের সাথে প্রায় 1982-83 থেকে আমি জড়িত হয়ে আছি। এছাড়া আমি যোগ ফিজিক ফেডারেশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট।
আর কি ফিট গ্রুপের আমি এখন আপনাদের সাথে একসাথে কাজ করছি, আমি এক্সিকিউটিভ মেম্বার। আগামী দিনে ইন্ডিয়ান যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন একটা ফর্ম হবে, আমরা সবাই মিলে দিলে চেষ্টা করছি যাতে ভালো ডেভেলপ হয় এই অ্যাসোসিয়েশনটা, ভারতবর্ষের মধ্যে যাতে বেস্ট অ্যাসোসিয়েশন হয় সেটা আমারও চেষ্টা থাকবে। আমি আমার আসাম থেকে আমি আর বিনা ভট্টাচার্য আমি খুব চেষ্টা করব যাতে ভালো একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়। আমরা অমল বাবু, প্রদ্যোৎ বাবু সবাইকে আমরা যতটুকু পারি আমাদের তরফ থেকে হেল্প করব। আমি বর্তমানে প্রায় 27 ইয়ার্স স্কুলের সাথে জড়িত ছিলাম। স্কুল আমি লাস্ট জানুয়ারি থেকে স্কুল ছেড়ে দিয়েছি। এখন ফুল ডেডিকেশন আমি যোগাসনের উপর ইনভলভ হয়ে গেছি। সারাদিন আমি যোগাসন নিয়েই ব্যস্ত থাকি, শিখতে চেষ্টা করছি। আমি কিন্তু এক্সপার্ট নয়, যোগগুরু যদিও বলেছে ওইটা টাইটেল, এটা অ্যাওয়ার্ড আমাকে যোগ ফিজিক ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছে, কিন্তু আমি এখনো শিখতে চেষ্টা করছি। আমার সময় বহুত কম হয়, সারাদিন খুব ব্যস্ত থাকি এই যোগাসন নিয়ে। আমি বেশিরভাগ অর্গানাইজেশন এসব নিয়ে থাকি। যাই হোক, আমাকে প্রথম যেটা দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছিল যোগ থেরাপির উপর, বিভিন্ন রোগের উপর বলা হয়েছিল। আমি বলছি যে সবাই তো কিছু না কিছু বলছে, এত সুন্দর যোগাসনের উপর থিওরিগুলো ব্যাখ্যা করছে, প্র্যাকটিক্যাল করছে। তারপরে পঙ্কজ ভাগবত খুব সুন্দর করে ডেসক্রাইব করেছে। সবাই এর আগের ওয়ার্কশপগুলোতেও খুব সুন্দর সুন্দর ডেসক্রাইব হয়েছে যোগাসন সম্বন্ধে, থিওরি সম্বন্ধে, বিভিন্ন রোগ ব্যাধির উপর। এছাড়া আগামী দিনে আমাদের 2 তারিখ থেকে যেটা হবে থেরাপিটিক্যাল, সেটাও খুব ভালো। তা ভাবলাম, এটা সব সময় চিন্তা থাকে যে আমি কিছু একটা ভালো একটা কিছু করি, নতুন একটা কিছু করি। অমলবাবু এই জায়গায় আমাকে খুব ভালো সুযোগ দিয়েছেন, ইন্ডিপেন্ডেন্টলি সুযোগ দিয়েছেন। আপনি যেটা যেরকম ভাবে আপনি নিজের মতো করুন। চট করে ঘুরতে ঘুরতে সকালবেলা আসলো যে আমি এই জিনিসটা করি, বেসিক যোগ ট্রেনিং আর হচ্ছে যোগা ডিসিপ্লিন। এইবার আমি আসছি, এইটা বলার আগে আমি একটা মন্ত্র গেয়ে নিচ্ছি, মন্ত্র গেয়ে তারপর আমি শুরু করছি। ও সঙ্গচ্ছদ্দম সঙ্গতত্তম সঙ্গিবো মনাসি জানতম সঙ্গিবো মনাসি জানতম দেবাভাগে যথা পূর্বে দেবাভাগে যথা পূর্বে সংজনানায়ুপাসতে সংজনানায়ুপাসতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। এখানে স্টুডেন্ট বেশি রয়েছেন, তার সাথে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে টিচাররা রয়েছেন, কোচ রয়েছেন, যুব লাভার্স রয়েছেন। আমি বিশেষ করে স্টুডেন্টদের জন্য কিছু বলবো, যে স্টুডেন্টরা উপকৃত হবেন। কারণ স্টুডেন্ট যারা আছে, যে ক্লাসে পড়ুক না কেন, দেখলাম ছোট বড় অনেকে রয়েছে, তো যোগা ডিসিপ্লিনটা আমাদের খুবই প্রয়োজন। আমরা যেটা আমরা সবাইকে অনেকে মেনটেন করি না। এখানে আছে যেমন দৈনন্দিন জীবনের ছাত্রছাত্রীদের যেটা দিনলিপি হয় সেটা মেনটেন করাটা বহুত জরুরি। যেমন ধরুন, যোগাসনের প্রপার টাইমটা হয়েছে ভোরবেলা উঠে যদি যোগাসন করা যায় খুব ভালো, এটা বেনিফিটটাও বেশি পাওয়া যায়। কিন্তু কারো দেখা যায় ছেলেমেয়েরা, স্টুডেন্টরা সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, কেউ টিউশন নিয়ে ব্যস্ত থাকে। আমি তার ভিতরেই বলি, যদি সম্ভব হয় সকালবেলা ভোর 4টা থেকে 4:30টার মধ্যে উঠে পড়ো। উঠে এইবার ঘুম থেকে উঠে প্রাকৃতিক কার্যাদি যেগুলো আছে শেষ করে জল টল খেয়ে, জল বলতে আমি বলবো এখনকার বর্তমানে যেটা COVID-19 যেটা চলছে, বা যে ভাইরাসটা এসছে, ভাইরাস আর থাকুক বা না থাকুক, প্রত্যেকেই সকালবেলা উঠে ওয়ার্ম ওয়াটার মানে একটু হালকা গরম জল খাওয়াটা উচিত, অন্তত 1.5 থেকে 2 গ্লাস খাওয়াটা উচিত। সেটার জন্য কি হয়, পেটটা পরিষ্কার হয়ে যায়,
পেটে যেগুলো জাম থাকে, বিভিন্ন রকম জাবড়া থাকে, সেগুলো পরিষ্কার হয়ে যায়, সাফা হয়ে যায়, আর গলা টলাগুলো পরিষ্কার থাকে। সুতরাং আমি ভাবি যে হালকা গরম জলকে শরীরটাকে পরিষ্কার করে প্রাতকালে যোগ অভ্যাসটা করা উচিত। এটা ভীষণ জরুরি। সকালবেলা যারা যোগাসন করে সত্যি সকালবেলা বেনিফিটটা বেশি পাওয়া যায়। কেন সকালবেলা যোগাসন করার কথা বলা হচ্ছে? সকালবেলা প্রদূষণটা কম থাকে, দূষিত বায়ু কম থাকে, অক্সিজেনের প্রভাবটা বেশি থাকে, যার জন্য খোলা জায়গায়, পরিষ্কার জায়গায় একটা ম্যাট পেতে যোগাসন আমরা অভ্যাস করতে পারি। তাতে কি হয়, নর্মালি দেখা যায় আমরা বাড়িতে বসে, ঘরের ভিতরে বসে বা কোনো ক্লাব ঘরের ভিতরে বসে যখন আমরা যোগাসন চর্চা করি, তার আমাদের অক্সিজেনের প্রভাবটা খুব কম থাকে। খুব বেশি বেশি আমরা 20 to 30% আমরা অক্সিজেন পাই, কিন্তু আমাদের শরীরের প্রয়োজন হয় প্রায় ধরুন 80% অক্সিজেনের প্রয়োজন হয়। সেই অক্সিজেনটা আমরা পাই না। কিন্তু সকালবেলা যদি একটু খোলা জায়গায় যদি করা যায়, তাহলে অক্সিজেনের প্রভাবটা বেশি পড়লে শরীরের প্রত্যেকটা অর্গানস সুস্থ থাকবে। তার জন্য কি হয়, শরীরটা ইমপ্রুভমেন্টটাও ভালো হবে, ডেভেলপমেন্টটা ভালো হবে। প্রতিটা অর্গান যদি ভালো থাকে, শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মনটা ভালো থাকবে। সেই জন্য বলবো সকালে যোগাসনের চর্চাটা করাটা ভীষণ দরকারি, খোলামেলা জায়গায়। আর যারা এছাড়া যারা বিভিন্ন রোগ ব্যাধিতে জর্জরিত, তারাও আমি মনে করি তারা এরকম খোলা জায়গায় বসে যারা যোগাসন করছে যোগাসন করুন, প্রাণায়াম করলে প্রাণায়াম করুন। তাতে কি হয়, উপকারটা বেশি পাবেন, শরীর সুস্থ হবে, ভালো থাকবে, মন ভালো থাকবে। এবার যখন আমরা যোগাসন করা হয়, যোগাসনের সময় মেরুদণ্ডটা সোজা রেখে তবে যোগাসন করা হচ্ছে। প্রতিদিন সকালবেলা শোয়া থেকে উঠে ঈশ্বরকে প্রার্থনা করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, নিজের মা জাতিকে প্রণাম করুন। মা জাতি হয়েছে, মা বাবা হয়েছে প্রথম গুরু, সেই জন্য ওনাদের আশীর্বাদ নেওয়াটা দরকার আছে। যে রেগুলার করতে পেরেছে এই জিনিসটা, যে যারা স্টুডেন্টরা করতে পেরেছে, সত্যি সত্যি অদ্ভুত একটা পাওয়ার পাবেন আপনারা, ঐশ্বরিক একটা শক্তি পাবেন, যে রেগুলার মা বাবাকে প্রণাম করেছে আর ঈশ্বরের ধ্যান করেছে সকালবেলা উঠে। অসম্ভব পাওয়ার পাবেন। দেখবেন আপনাদের কথা বাধা বিঘ্নির ভিতরেও দেখবেন আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, বেঁচে থাকবেন। ধরুন এরকম হয় যে রাস্তায় চলতে চলতে অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকেও আপনার বেঁচে গেলেন, সেটা একমাত্র কারণ হয় যে যেসব ছেলেমেয়েরা সকালে উঠে ঈশ্বরকে প্রার্থনা করেন, মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে, সেই সব ছেলে মেয়েদের অন্তত অনেক বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারে। এছাড়া বড়দের সম্মান করা উচিত। অনেক ছেলেমেয়েরা আছে, অনেক টিচারকে সম্মান করে না। যোগ গুরু যার থেকে যোগ শিখছে বা ডান্স শিখছে বা গান শিখছে, এরকম ধরনের আছে, দেখা যায় যার শিকারটা শিখছে, ওনাকে গিয়ে যে একটা প্রণাম করতে লাগবে বা একটা নমস্কার করতে লাগবে, খালি ইংরেজিতে বললে হলো না, গুড মর্নিং গুড ইভিনিং এটা বললাম, এটা হবে না। আমি চেষ্টা করি আমাদের এখানকার যারা ছেলেমেয়েরা আছে, অন্তত প্রথমে আসলো, প্রথমে নমস্কারম, হাত জোর করে নমস্কারম, এটার বাইরে তো হতেই পারে না। আমি ইংলিশ থেকে বিরত রাখছি সবাইকে বলি অন্তত হাত জোর করে বলো নমস্কারম স্যার, নমস্কারম স্যার। লাস্ট মোমেন্টে যখন যোগাসন শেষ হয়ে গেল, এখানকার ছেলেমেয়েরা এসে একজন একজন করে প্রণাম করে। সে টিচার থেকে কি পারছে, জ্ঞান অর্জন করছে। কি অর্জন করছে, ধরুন আমি যোগাসনের টিচার, আমি যোগাসনে যতটুকু জানি আমি ওদেরকে নলেজ দিচ্ছি যোগাসনের পরে। বাকি ক্লাসে যারা টিচার রয়েছে ওরা তো আলাদা করে ওদেরকে নলেজ দিচ্ছে সাবজেক্টের উপর, কিন্তু আমি স্পেশালি ধরুন আমি যোগাসনের নলেজটা দিচ্ছি। যোগাসন কেন করব, কিসের জন্য করব, যোগাসন করলে কি উপকার হয়, যোগাসন করে আগামী দিনে কি করবে না করবে, এসব ব্যাপারে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল ওদেরকে নলেজ দেওয়া হয়। সেই জন্য আমি বলবো যে আমাদের যারা টিচার রয়েছেন, বড়জন যারা যোগাসন প্র্যাকটিস করান, প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে অন্তত এই নলেজটা দিন যে প্রত্যেকে যাতে নিজের বাবা মাকে সকালবেলা প্রণাম করে, ঈশ্বরকে প্রণাম করে, আর গুরুজনকে তাকে প্রপারলি যাতে সম্মানটা দেয়, এটা খুব দরকার আছে। কারণ এটা ছাড়া হয় না। গুরুজিকে যদি সম্মান করে, অসম্মান করে, সে জিন্দেগিতে তাদের কোনো উন্নতি করতে পারবে না। কারণ আমাদের কাজ কি, আমাদের কাজ হয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে সারা ভারতবর্ষের, আমি শুধু এই জায়গার কথা বলবো না, ভারতবর্ষের বা আসামের, আমি আমার জায়গার কথা বলছি, আমি আসামের ছেলে মেয়েদেরকে প্রপার ওয়েতে আমি নিয়ে যেতে চেষ্টা করব, প্রপার ডিসিপ্লিন ওয়েতে নিয়ে যেতে চেষ্টা করব,
যারা ভবিষ্যতে পড়াশোনার সাথে ধরুন এই সাইডে যোগাসন করে হোক বা অন্য কিছু অ্যাক্টিভিটিস করে হোক, তারা প্রপার একটা গোল সেটিং করে নিয়েছে, ওই সেটিংয়ে যাতে তারা গিয়ে সাকসেস হতে পারে। এটা খুব দরকারি, এটা না হলে হবে না। এছাড়া এটা কথা বললাম, আমাদের এটা টিচারদের খুব করণীয় আছে। টিচাররা প্রত্যেকে এটা একটু নজর দিলে ভালো, আর প্রত্যেক স্টুডেন্টদেরকে শিখালে ভালো। তারা ভবিষ্যতে কি হবে, তখন ওটা ডিসিপ্লিনটা অটোমেটিক্যালি আসবে। না হলে আমাদের আগামী দিনে যদি আমরা প্রপারলি আমরা ট্রেনিং না দিই, তাহলে ওই স্টুডেন্টরা দেখবেন সম্মান করবে না, আপনাদেরকে সম্মান করবে না, আপনাদের নিজেরই খারাপ লাগবে। এরকম ঘটে গেছে, অনেক ঘটনা হয়েছে, কিন্তু আপনাদেরই খারাপ লাগবে। সুতরাং আমাদের টিচারদের কর্তব্য যাতে এই স্টুডেন্টকে প্রপার ওয়েতে আমরা ভালোভাবে ওদেরকে, খালি যোগাসন আসলাম, যোগাসন শিখালাম, যোগ শিখলো, করলো, চলে গেল, ওদেরকে তৈরি করলাম। আমার আজকে ইচ্ছা ছিল যে আমার একটা স্টুডেন্ট আছে পরিধি রজক, ও ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের স্টুডেন্ট, খুব ভালো যোগাসন করে। তো এই 1-2 ঘন্টা আগে খুব বৃষ্টি, 2-3 ঘন্টা আগে খুব বৃষ্টি হয়ে গেছে, যার জন্য পাওয়ার নেই। আমি ওকে ডেকে কিছু আসন দেখাবার ইচ্ছা ছিল, কিন্তু পারলাম না। এনিওয়ে, ওই উদ্দেশ্য ছিল অন্যরকম, একটু চেঞ্জ করছি, উপায়টা নেই। দেখুন, যারা অসুস্থ রোগী আছে, তারা অন্তত কিছুদিন রেস্ট দেবেন। যে কোনো অসুখই থাকুক, তারা কিছুদিন রেস্ট করবেন, রেস্ট করে শরীরটাকে সুস্থ করে তারপরে আপনার যোগাসনে আসবেন। আর যেসব ছেলেমেয়েরা দুপুরবেলা খেয়েই বলে, মা বাবারা অনেকে বলে না একটু ঘুমিয়ে নেই, দুপুরবেলা ঘুমানোটা উচিতই নয়। একটা বজ্রাসনে বসুক, অন্তত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বজ্রাসন বসুন। বজ্রাসন বসলে কি হয়, খাওয়াটা, হজম শক্তিটা বাড়ে। সে তারপরে যেগুলো কাজগুলো করবে, ধরুন কিছু স্কুলের কাজকর্ম থাকে, স্কুলে লেখালেখি থাকে, এগুলি করতে পারে বসে বসে। ঘুমটা ছেলে মেয়েদের যদি এই দুপুরবেলা ঘুমার অভ্যাসটা যদি করিয়ে দেন না, তাহলে দেখবেন ওদের শরীরের ওয়েট বেড়ে দ্বিগুণ হয়ে যাবে, অটোমেটিক্যালি চর্বি টর্বি বেড়ে যাবে, শরীরের বডি ওয়েট বেড়ে যাবে। তারপরে দেখুন লেথার্জি একটা ভাব এসে যাবে, শরীর চলবেই না। ওই শরীরটাকে চালাবার জন্য আমাদের কি করতে হবে, ভাত খাওয়ার পর, দুপুরে ভাত খাওয়ার পর অন্তত 10-15 মিনিট বজ্রাসনে বসে। বজ্রাসনে বসলে সবাই জানে বজ্রাসনের ডাইজেশনটা খুব ভালো হয়। সিট দ্বারা সোজা রেখে তবে বজ্রাসনে বসাটা উচিত। 15-20 মিনিট করো। যাদের সম্ভব আছে, অ্যাঙ্গেল জয়েন্টসের প্রবলেম আছে, তারা যতটুকু পারা যায় গদির উপর বসে 10 মিনিট করো, 20 মিনিট না করলেও হবে। রাত্রি চেষ্টা করতে লাগবে যে অন্তত 9টার ভিতরে খাওয়া দাওয়া করে 10টার মধ্যে ঘুমিয়ে পড়া, 10টা ম্যাক্সিমাম 10:30 পর্যন্ত। কারণ কি, যারা যোগাসন চর্চা করে, যারা রেগুলার খুব হায়ার স্টাডি করে, টাফ হার্ড ওয়ার্ক করে, এই যে স্টাডির জন্য হার্ড ওয়ার্ক করে, অন্তত এই ডিসিপ্লিনটা মানতেই লাগবে। 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ুন, আর 9টার ভিতরে খাওয়াটা শেষ করুন, তাহলে ডাইজেশনটাও ঠিক থাকবে। সকালবেলা ভোরবেলা 4টা থেকে 4:30টার মধ্যে উঠে পড়ুন, আপনার ম্যাক্সিমাম 6 থেকে 6 ঘন্টা ঘুমালেই হয়ে যায়। যদি আমরা 10:30 থেকে 11:30, 12:30, 1টা, 2:30, 3:30, 4:30, যেরকম 6 ঘন্টা হয়ে গেছে, 6 ঘন্টা যদি ডিপ রিল্যাক্সেশন আমাদের হয়ে যায়, ঘুমটা যদি ভালো হয়ে যায়, সকালে ভোরবেলা উঠে আমরা নিজের প্রাকৃতিক কাজ যদি শেষ করে আরামসে আমরা 1 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা আমরা যোগাসন চর্চাগুলি করতে পারবো। তো 6 ঘন্টা ঘুমালে হয়ে যায়। আর দুপুরবেলা যারা আহার গ্রহণ করে, আহার করার পর অন্তত 3 থেকে 4 ঘন্টা, যারা অতি ভোজন করে, অতি ভোজন তো করা তো উচিতই নয়, 3 থেকে 4 ঘন্টা বিশ্রাম করে বা রেস্ট করে তারপরে যোগাসন অভ্যাস করা উচিত। সকালবেলা ম্যাক্সিমাম সবারই খালি পেট থাকে, প্রাকৃতিক কাজ যদি শেষ করে খালি পেটে যোগাসন করাটা ভালোই। ওই 1 গ্লাস জল পান করেও করা যায় 15-20 মিনিট পরে। আর তারপরে আপনার বিশ্রাম করে যোগাসন করে 15-20 মিনিট পরে কিছু খালি চাও খাওয়া যায়। যারা খালি চা খাচ্ছে না, তারা একটু লেবুর শরবত করে নিন, বা ফ্রুটসের জুস থাকলে ফ্রুটসের জুস একটু খেয়ে নিতে পারেন। এইটা আপনি করতে পারেন। এরপরে এই যোগাসনে আবেগ, সংযম, চঞ্চলতা নিরোধ করা। কারণ আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, খুব আমাদের ধরুন মন টনগুলো খুব রাগে ভাব হয়ে গেছে, কারোর সঙ্গে ঝগড়া করলাম, কারোর সঙ্গে কোনো একটা বিবাদ নিয়ে মতভেদ হয়ে গেল, আমি এক্সাইটেড হয়ে গেছি। ওই সময় ওইভাবে যোগাসন করাটা উচিতই নয়। যোগাসন করতে হলে মাইন্ডটাকে প্রথমে কুল ডাউন করুন,
শরীর মন দুটো যদি কুল ডাউন হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি দেখবেন যখন যোগাসন করা হবে তখন তার উপকারগুলো, বেনিফিটগুলো পাওয়া যাবে সুস্থভাবে। এই জন্য বলছে স্থির সুখম আসনম, ধীর স্থির চিত্তে আমরা যদি যোগাসনটাকে প্র্যাকটিস করি তবে তার বেনিফিটগুলো পাওয়া যাবে। বেসিক নলেজের ভিতরে এগুলি পড়ে। প্রতিদিন অন্তত যথাসম্ভব 10 মিনিট মেডিটেশন করা উচিত। সেটা মেডিটেশনের টাইমটা হয়েছে ব্রহ্ম টাইম, হয়েছে ব্রহ্ম মুহূর্ত যেটা বলি, সেটা 3টার পরে ব্রহ্ম মুহূর্ত টাইম। তিনটাতেও কেউ উঠে না, তো আমি বলবো 4টার পরেও ইচ্ছা করলে করা যায়, বা 4:30 করা যায়, বা 5টার সময় করা যায়। সকালবেলা ভোর উঠে এটা প্রাকৃতিক পরিবেশটা খুব শান্ত পরিবেশ থাকে, প্রদূষণ থাকে না, দূষিত কোনো বায়ু থাকে না, অক্সিজেনে ভরপুর অক্সিজেন থাকে। আপনি এক জায়গায় কোনো একটা জায়গায় বসে আপনি অন্তত রেগুলার ধ্যান করুন, 10 মিনিট ধ্যান করুন, তাতে শরীর মনটা চেঞ্জ একটা আসবে। আমাদের যোগাসন চর্চার মধ্যে লেখা আছে আপনার ফিজিক্যাল, মেন্টাল এন্ড স্পিরিচুয়াল, ইমোশনাল, সোশিয়াল এগুলো আছে। যোগাসনে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এগুলো সব জিনিসগুলো আছে। সুতরাং আমার পাওয়ার চলে গেছে, আমি মোমবাতি জ্বালিয়ে কাজ করছি, তো নিশ্চয়ই দেখা যাচ্ছে, অসুবিধা হতে লাগে না। সুতরাং যোগাসন এই প্রতিদিন সম্ভব হলে, সকালবেলা যাতে সম্ভব হবে না, রাত্রিবেলা সন্ধ্যার সময় অন্তত জপ তপ করে তারপরে 10 মিনিট আপনারা মেডিটেশন করুন। তাতে মেডিটেশনে মনটা চেঞ্জ হয়ে যাবে, মাইন্ডটা একটু অন্যরকম চেঞ্জ লাগবে, স্পিরিচুয়াল একটা টাচ হয়ে যাবে। রেগুলার এই ভক্তিভাবটা রাখুন, কারণ আমাদের অষ্টাঙ্গ যোগে এগুলো আছেই। অষ্টাঙ্গ যোগ নিয়মে আছে সৌর সন্তোষ, তপস, শ্রদ্ধা, ঈশ্বরের প্রণিধান। ওখানে তপস্যার কথা আছে, ঈশ্বর প্রণিধানের কথা আছে। সুতরাং স্পিরিচুয়াল লেভেলটা এমনি চাইলে তো আর পাওয়া যায় না, এটার জন্য আপনার ডেডিকেশন থাকতে লাগবে, স্ট্রাগল করতে লাগবে, এটার জন্য স্ট্রাগল করতে লাগবে। এছাড়া আছে স্টুডেন্ট হোক বা টিচার হোক বা অন্য কারো হোক, অযথা বেশি কথা বলা ঠিক নয়। দেখা যায় ক্লাসে হোক বা ক্লাসের বাইরে হোক, ছেলেমেয়েরা অনেক সময় বিনা প্রয়োজনে বার্তালাপ করা, বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা, সেটার থেকে বিরত থাকা উচিত। কারণ প্রয়োজনে কথা বলা ভালো, বিনা প্রয়োজনে কথা বলার, এগুলি কথা বাড়তে বাড়তে অন্য একদিকে একটা থেকে শুরু করে অন্যদিকে চলে যায়। তাতে কি হয়, অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। আর এছাড়াও মনে একটা অশান্তি হয়। তাতে কি হয়, আমাদের যোগাসন করতে গিয়ে আমাদের বাধা বিঘ্ন হলো, পড়াশোনা করতে গিয়ে বাধা বিঘ্ন হলো, খাওয়া দাওয়াতে বাধা বিঘ্ন হলো। সেই জন্য যতটুকু সম্ভব বার্তালাপ করা যেটা হয়, বিনা প্রয়োজনে খুব বেশি কথা বলাটা উচিতই নয়, এটা খুব দরকারি। আমরাও কথা বলি, আমরা যখন যোগাসনের কথা বলি আমরা তখন যোগাসনের কথা বলি, আদারওয়াইজ খুব বেশি কথা না বলে কখনো কখনো যদি সম্ভব হয় যে আজকে আমি 2 ঘন্টা মনোব্রত পালন করব, কারো বা বলো হাফ টাইম আমি মনোব্রত পালন করব, কারোর সঙ্গে কথা বলবো না। সকাল থেকে উঠে নিয়ে গিয়ে কে বলে হাফ টাইম পর্যন্ত 12টা পর্যন্ত আমি কথা বলবো, মনোব্রত পালন করবো। এটা করে দেখুন, কারোর সঙ্গে কথা না বলে দেখুন। ওই সময় আপনি কি করবেন, আপনারা কি করবেন, স্টুডেন্ট যারা রয়েছেন স্টাডি করুন, খালি বই খুলে লিখুন, স্টাডি করুন, মনে মনে স্টাডি করুন, কারোর সঙ্গে কথা বলবেন না, একদম প্রিন্ট অফ সাইলেন্স থাকুন, একটা রুমের মধ্যে থাকুন, থেকে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করুন যে মনোব্রত থাকলে আপনাদের কি উপকার হয়। এটা যত সম্ভব যদি চেষ্টা করতে পারেন মনোব্রত পালন করা। আর যোগাসন যখন করবেন মনে আনন্দ রেখে করবেন, কোনো রকম দুঃখ, এই বললাম না একটু আগে খুব এক্সাইটমেন্ট হয়ে গেছি, কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, তারপরে তাড়াহুড়ো করে যোগাসন ক্লাসে আসলাম, মনে কোনো দুঃখ আছে ওইটা নিয়েও যোগাসন করতে আসলাম, তাতে কোনো লাভ হবে না। আপনি যেইগুলো করতে চাইবেন আপনারা করতে পারবেন না। তার জন্য দরকার আনন্দ ফুর্তি করে করুন। এইসব নিয়ে ওই দিন রাখলে একদম রেস্ট দিয়ে দিন। আজকে মনটা ভালো নেই, শরীরটা ভালো নেই, কারোর সঙ্গে কিছু একটা হয়েছে, ওই দিন আপনি স্যারকে বলে, আপনার যে গুরু আছে গুরুকে বলে আপনি ওই দিন রেস্ট দিয়ে দিন। দরকারই নেই, ওসব করার দরকার নেই। কারণ কি, হিতে বিপরীত হবে। আপনি কিছু একটা করতে গেলেন, হয়তো আপনি পড়ে গেলেন, চোট পেলেন, হাতে পায়ে চোট পেলেন, তাতে কি হবে, আরো মনটা খারাপ হয়ে যাবে।
আরো মনটা খারাপ হয়ে যায়। সেই জন্য যতটুকু সম্ভব এগুলো থেকে বিরত থেকে অন্তত ওই দিন আপনার রেস্টটা দিয়ে দিন। মনটা কোনো খারাপ লাগলে বাড়িতে গিয়ে বসে একটু মেডিটেশন করুন, চেষ্টা করুন মনটাকে কুল ডাউন করার জন্য। অনেক মেডিটেশন তো অনেক রকম ভাবে করা যায়। লাগলে ওমকার চিন্তিন করুন, ভ্রামরী প্রাণায়াম করুন, করে একটা ভগবানের সামনে কোনো একটা ফটো রেখে দিন, ওর সামনে বসে আপনি ভ্রামরী প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, মনটা একটা পরিবর্তন আনতে চেষ্টা করুন। তারপর দেখবেন হয়তো কিছুটা ওই যে আপনার সঙ্গে কারোর সাথে ঝগড়া হয়েছিল, মনে দুঃখ ছিল, আস্তে আস্তে করে 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 ভুলে যাবে। এটা খুব জরুরি। এই আর যে আপনারা যারা স্টুডেন্ট যারা প্র্যাকটিস করেন, এখানে অভিজ্ঞ টিচার যারা রয়েছে সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। সবাই এক্সপার্টের উপরে এক্সপার্ট থাকে। আর যারা এক্সপার্ট তারাও সবাই এই যে যোগ ওয়ার্কশপ যেটা হচ্ছে, যোগ টিচার ট্রেনিং হচ্ছে, আমি দেখেছি এখানে ভালো ভালো সব টিচাররা আছে, যোগাসনের ট্রেনিং নিয়েছে। তা সত্ত্বেও টিচাররা ট্রেনিং করছে, ওয়ার্কশপে জয়েন করছে। কারণ জানার তো শেষ নাই, শেখার তো শেষ নাই। আজকে আমি এসেছি এখানে বলছি, আমি জাস্ট কতগুলি কথাগুলো শেয়ার করছি। আমি কাউকে নলেজ দিতে আসিনি। সবাই এখানে স্টুডেন্টরাও অনেক 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 কিছু জানেন, এবং টিচার যারা আছে অভিজ্ঞ টিচাররা কলকাতাতে অভাব নেই। আমাদের আসামে, আমি যেখানে থাকি, আসামের একটা শেষ প্রান্ত, আমাদের এখান থেকে অরুণাচল বর্ডার খুব বেশি আপনার এখান থেকে 45 মিনিটস লাগবে অরুণাচল বর্ডার পেতে। তো সুতরাং বুঝুন আমরা আসামের একটা শেষ প্রান্তে আছি। কলকাতা হাওড়া থেকে আপনারা যদি কামরূপে উঠেন, তিনসুকিয়া এসে নামবেন, দুই রাত্র আপনার যায়, একদিন, 2 রাত্র শেষ করে পরের দিন সকালবেলা আপনি পেয়ে গেলেন তিনসুকিয়া ডিস্ট্রিক্ট যেটা বলে, ওইখান থেকে আমার ডিগবই শহর 1 ঘন্টা রাস্তা। তো সুতরাং আমাদের এখানে এসবের অ্যাক্টিভিটিসগুলো বহুত কম। আমাদের গুরুজি যখন ছিলেন তখন অ্যাক্টিভিটিসগুলো ছিল, কিন্তু গুরুজি যাওয়ার পর আমাকে যখন দায়িত্ব দিলেন, আমি ওই দায়িত্ব পালন করছি, অর্গানাইজিংও আছি, চারিদিকে আমার সব দিকে মেনটেন করে চলতে হয়। তো সুতরাং আমি চেষ্টা করছি, এখনো এই বয়সে এসে আমি চেষ্টা করছি, শেখার জন্য চেষ্টা করছি। এই যে ওয়ার্কশপগুলো হচ্ছে, এত ভালো লাগছে, এত ভালো ভালো কথা জানতে পারছি। আর এটার জন্য প্রপার একজন টিচার হতে গেলে খুব প্রচুর পড়াশোনা করা দরকার, প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল। বাকি যারা রেগুলার চর্চার ভিতরে থাকে অটোমেটিক্যালি নলেজ বেড়ে যায়। তা আমি স্টুডেন্টদেরকে বলবো, যারা যোগাভ্যাস করে, তো অনেক সময় দেখা যায় কিছু ট্রেনিং করে এসে যোগা সেন্টার খুলে দিয়েছে, প্র্যাকটিস করাচ্ছে। এখানে দেখা যায় কেউ করাচ্ছে শুধু কম্পিটিশনের জন্য, যে কম্পিটিশনের জন্য তৈরি করতে লাগে। এনিহাও তার হাত পা ব্যান্ড করে, যেমন করে হোক, লেগ ব্যালেন্স হোক, ব্যাক বেন্ডিং হোক, হ্যান্ড ব্যালেন্স হোক, টুইস্টিং পোস্টার হোক, টেনে টুনে তাদেরকে প্র্যাকটিস কেন করাচ্ছে? যে স্টেট লেভেল আছে, ন্যাশনাল লেভেল আছে, ইন্টারন্যাশনাল লেভেল, এখান থেকে সেন্টার থেকে জয়েন করতে হবে। উদ্দেশ্য তাদের ওটাই। তো কিছু ছেলে মেয়েদের যারা ওখানে প্র্যাকটিস করে, তাদের উদ্দেশ্য থাকে ওটাই, তারা কম্পিটিশনে জয়েন করবে একটা মেডেল পাওয়ার জন্য। সে গোল্ডে হোক, সিলভারে হোক, ব্রোঞ্জ হোক, যেই হোক, একটা পজিশন পাওয়ার জন্য, একটা মেডেল পাওয়ার জন্য। কিন্তু যোগের অ্যাকচুয়ালি উদ্দেশ্য সেটা নয়। প্রপার যোগ শিখতে হলে আপনাকে ওই কম্পিটিশনের পার্টটা আলাদা করে বাদ দিন, বাদ দিয়ে প্রথম নিজেকে যোগটা শিখতে চেষ্টা করুন। যোগ জিনিসটা কি, কেন আমরা যোগ শিখতে এসেছি, এই বিষয়ে তো আমার আগে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা বলেছেন। আমি এই ব্যাপারে কিছু বলতে যাব না, আমি শুধু এই ডিসিপ্লিনের কথাই বলছি। আমি এটার সঙ্গে আরেকটা জিনিস প্লাস করছি যেটা খুব জরুরি, সেটা মোবাইল সবাই ইউজ করে। এক মিনিট। মোবাইল ছোট বড় সবাই ইউজ করে। এখনকার দিনে তো বেশি হয়েছে, সবার গার্জিয়ানের হয়তো এই অনলাইন পড়াশোনা করার জন্য বহুত দামি মোবাইল কিনতে হয়েছে। 10-12 হাজার, 15 হাজার, 20 হাজার টাকার মোবাইল কিনছে। যার পয়সা বেশি আছে সে বেশি টাকা দিয়ে কিনছে, যার পয়সা কম সে 8-10 হাজারের ভিতরে করছে। কেন? যে একটা ক্লাস করতে লাগবে, অনলাইন ক্লাসগুলো হচ্ছে, সেই জন্য মোবাইলটার প্রয়োজন। কিন্তু দেখতে গেলে মোবাইলটা সদ্ব্যবহার আমরা করি না। আমরা কিছু পুরুষ মানুষ আছি, হয়তো বাঁ দিকের পকেটে রাখলাম,
প্যান্টের পকেটে রাখলাম। আর হাতে তো অনবরত থাকে, মহিলাদের মানে বিশেষ করে ছেলে মেয়েদের হাতের মধ্যে তো অনবরত থাকে। এই মোবাইলটা আগামী দিনে আমাদের জন্য খুব খারাপ। কেন বলছি, এই মোবাইল বরাবর ইউজ করার জন্য আমাদের শরীরের নার্ভস গুলো ভিতরে আস্তে আস্তে করে শুকিয়ে যায়। কেন কি, মোবাইলটা স্যাটেলাইট কানেকশন, এটা কিন্তু ওয়্যারে কানেকশন নয়। আপনারা ভালো করে, যারা স্টুডেন্ট রয়েছে তোমরা ভালো করে বুঝে নাও যে এটা মোবাইলটা হচ্ছে ওয়্যারে কানেকশন নয়, এটা স্যাটেলাইট কানেকশন। স্যাটেলাইট কানেকশনের মধ্যে কখনো ওদের পাওয়ারটা বেড়েও যেতে পারে, কমে যেতে পারে। চট করে যদি কোনো পাওয়ার কোনো একটা ইয়ে থেকে, এয়ারটেলে হোক বা জিও থেকে হোক বা কোনো একটা স্টেশন থেকে হঠাৎ করে যদি পাওয়ারটা বেড়ে যায়, হয়তো হাতে থাকা অবস্থায় ফেটে যেতেও পারে, বা কেউ কথা বলছে তখনও ফেটে যেতে পারে। এই তো সব ড্যামেজ হয়ে যাবে, কান টানগুলো, ব্রেন টেনগুলো সব ড্যামেজ হয়ে যাবে। এই অ্যাক্সিডেন্টে অনেকের মৃত্যু হয়েছে, অনেকের হয়তো এক সাইডে পুরো টোটালি ড্যামেজ হয়ে গেছে। সেই জন্য আমি মনে করি, আমিও মোবাইল ইউজ করি, কিন্তু আমি সবসময় ব্যাগে রাখি। আমি আমার পকেটে রাখি না, শার্টের পকেটে রাখি না, আমি সবসময় ব্যাগ একটা আছে, ব্যাগ ইউজ করি। কেন ব্যাগ ইউজ করছি, আমরা এটা জানতে পারি যে মোবাইল সম্বন্ধে নিয়ে আলোচনা যখন হয় তখন দেখা যায় সত্যি সত্যি একটা সময় যখন আসবে আমাদের এই হাত টাতগুলো কাঁপতে থাকবে। 40, 45, 50 পরে দেখুন হাত টাতগুলো কাঁপতে থাকে, নার্ভসের প্রবলেম হয়ে যাবে, এগুলো শুকিয়ে যাবে। এর কারণটা হয়েছে এই মোবাইল ইউজ করার জন্য। আর বিশেষ করে বাচ্চাদের, ছেলে মেয়েদের বলছি বা বড়দেরকে বলছি, আপনারা বাঁ দিকে পকেটে কখনো মোবাইল রাখবেন না। কারণ আমাদের লেফট সাইডে হার্টের প্রবলেম আছে, হার্টের যারা প্রবলেম আছে তারা কিন্তু আগামী দিনে খুব সাবধান। আর বিশেষ করে পকেটে রাখবেন না। পকেটে রাখলে কি হয়, আপনাদের অনেক কিছু ক্ষতি হতে পারে। বিশেষ করে ছেলে মেয়েদের বলছি, যারা বিবাহিত নয় বা যারা স্টুডেন্ট যারা রয়েছেন, আগামী দিনে আপনাদের মানে এটার জন্য অনেক ক্ষতি, আমি ডাইরেক্টলি বলছি না, এটার জন্য অনেক ক্ষতি হতে পারে। আফটার ম্যারেজের পরে আপনাদের অনেক রকম ক্ষতি হতে পারে। সেই জন্য মোবাইলটা বিশেষ করে আপনারা ইউজ করবেন না। এইবার যোগাসনের স্টুডেন্ট যারা রয়েছে, আর একটা ডিসিপ্লিনের কথা বলছি, আমি যেরকম বলেছি খুব বেশি কথা বলতে হয়। আপনার সেই জায়গায় বাড়িতে যখন আপনারা থাকেন, পড়াশোনা করেন, চেষ্টা করবেন নিজের রুমে পড়াশোনা করার জন্য। সামনে একটা ভগবানের, যে কোনো ভগবানের ফটো থাকতে পারে, সে সরস্বতীর মারে হোক, হনুমানজিরে হোক বা রামের হোক, যারে হোক, গুরুজিরে হোক, ফটো রাখবেন। ভালো করে শুদ্ধ মনে শির দ্বারা সোজা হয়ে বসে পড়াশোনা করবেন। পড়াশোনার আগে মন্ত্র জপ করে নেবেন, ওমকার চিন্তি করে নেবেন। তাতে কি হবে, মনের একটা একাগ্রতাটা বেড়ে যাবে। যোগাসনে তো শরীরের মনের একাগ্রতাটা বাড়িয়ে দেয়, শরীরটাও শুদ্ধ হয়, মনটাও ভালো হয়। কিন্তু ওইটা যদি করেন, মনের একাগ্রতাটা বেড়ে যায়, তাতে কি হয়, কনসেন্ট্রেশন যখন বেড়ে যাবে অটোমেটিক্যালি পড়াশোনা ভালো হবে। একটা সাবজেক্ট নিয়ে যখন পড়াশোনা করছে আমাদের মাইন্ডগুলো ডাইভার্ট হয়ে যায়। আর যারা যারা মানে খুব বেশি টকেটিভ, যারা খুব বেশি ফোন ইউজ করে, যারা ক্লাসে বসে আননেসেসারি টকিং করছে, ডিসকাশন করছে, বা হয়তো টপিকসটা কোনো মানে দরকারি টপিকস নয়, উল্টাপাল্টা টপিকস নিয়ে ডিসকাশন করছে, তো পর মুহূর্তে পরে বাড়িতে যেতে যেতে যখন পড়তে বসবে খালি এইসব নিয়ে ভাবনা চিন্তা হবে। কখনো দেখবেন হাসছে, কখনো দেখবেন পড়াশোনা করছে কিন্তু মাইন্ডটা এখানে নিয়ে ডাইভার্ট হয়ে চলে গেছে অন্যদিকে। মা বাবা দেখছে তো মেয়ে পড়াশোনা করছে, ছেলে পড়াশোনা করছে, কিন্তু পরবর্তী যদি জিজ্ঞাসা করা হয় এই তুই কি পড়লি রে, যদি কেউ কোনো গার্জিয়ানে যদি প্যারেন্টসে যদি জিজ্ঞাসা করা হয়, তো হয়তো সেই ছেলেটা মেয়েটা প্রপার রিপ্লাই দিতে পারবে না সে কি পড়াশোনা করছে। কারণ কি, ওই যে বেশি বার্তালাপ হয়েছে, বেশি মোবাইলে কথা বলেছে, তার জন্য ওদের কি হয়, মাইন্ডটা অন্যদিকে চলে গেছে। সুতরাং এখানে বলবো, খুব বেশি কথাবার্তা না বলে, মোবাইলটা বেশি ইউজ না করে কনসেন্ট্রেট করো। হয় পড়াশোনায় কনসেন্ট্রেট করো, তুমি যা শিখছো দৈনন্দিন যা যা কিছু করছো, যোগাসন, গান বাজনা থেকে ডান্স থেকে শুরু করে এভরিথিং, ওইটাতে ফোকাস করো, ওটাতে কনসেন্ট্রেট করো। লাইফে দেখবে একটা জায়গায় পৌঁছে যাবে। আমি প্রথমে আমি কোনোদিন ভাবিনি যে আমি এই লেভেলে পৌঁছাবো। কারণ আমার ডেডিকেশন ছিল, আমি যখন ছোটকালে যখন স্টার্ট করেছিলাম, ফুল ডেডিকেশন ছিল। আমি একটু খেলাধুলা ভালোবাসতাম, আমি ফুটবল খেলতে ভীষণ ভালোবাসতাম, অ্যাথলেটিক্স করতে ভীষণ ভালোবাসতাম। সেই জন্য লাস্ট ইয়ার আমি বেস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমাদের সাব ডিভিশনাল অফিস থেকে, এবং লাস্ট ইয়ার আমি আমাদের এখানে ডিস্ট্রিক্ট কমিশনার থেকে যোগ ইন্সট্রাক্টর অ্যাওয়ার্ডও পেয়েছি। তো আমার যদি ফুল ডেডিকেশন যদি না থাকতো, আমি যে যোগাসনে যদি ইনভলভ না হতাম,
তাহলে এই কথাগুলো আমি বলতে পারতাম না। যোগাসন সম্বন্ধে আমি যতটুকু নলেজ আর্ন করেছি, পড়াশোনা করে হোক, ট্রেনিং করে হোক, বা অন্যের কাছে শিখে নিয়ে যতগুলো শিখেছি, যা শিখেছি, ডেডিকেশন না থাকলে আজকে এই জায়গায় আমি যোগ টিচারও হতে পারতাম না। আর আজকে আমাকে সবাইকে যোগগুরু আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমার কাজের কর্মদক্ষতার উপর। যা করেছি আসামের জন্য, ভারতের জন্য যা করেছি, ওইটার জন্য আমাকে স্পেশালি যোগগুরু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো মনে রাখতে লাগবে। কোনো একটা স্টুডেন্ট যদি সে নিজেকে একটা প্রপার একটা জায়গায় নিয়ে যেতে চায়, তার ও ডেডিকেশন থাকতেই লাগবে, সেই ডিসিপ্লিনগুলো মেনটেন করতেই লাগবে। এই ডিসিপ্লিনগুলো যদি মেনটেন না করে সে তার প্রপার জায়গা থেকে সে পৌঁছাতেই পারবে না। এই গোল যে সেটিং করেছে ওইখানে সেটিংয়েই থেকে যাবে, এর থেকে আর বেশি দূর যেতে পারবে না। সুতরাং এখানে বলবো যে ট্রেনারের কাছে যোগাসন করছে, খুব ভালো করে স্যারের থেকে বা ম্যাডাম থেকে শিখতে চেষ্টা করো। আগামী দিনে একটা সেট করো যে তুমি কোন লাইনে যেতে চাও। তুমি এই যোগাসনকে নিয়ে আগামী দিনে মাস্টার ডিগ্রি করে বা পিএইচডি ডিগ্রি করতে চাও, নাকি যোগাসন কম্পিটিশনের দিকে নিয়ে যেতে চাও? কিছু বেশিরভাগ সংখ্যক দেখেছি এটা কম্পিটিশনের দিকে নিয়ে যাচ্ছে, প্রপার যুগ থেকে শিখতে চেষ্টা করছে না। তো এখানে আমি বলবো টিচাররা কিছু মনে করবেন না, প্রপার টেকনিকে প্রপার, হ্যাঁ দুটোই করুন। যারা যোগাসন কম্পিটিশনে যে যাচ্ছে ওদেরকে যোগাসনের লাইনের দিকে প্র্যাকটিস করান, কিন্তু তার সাথে যোগটাকে বা যোগাসনটাকে ভালো করে ওদের ভিতরে, ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিন, মাথায় ঢুকিয়ে দিন যে যোগাসন করলে কি উপকার হয় না হয়, কিভাবে আসনগুলো প্র্যাকটিস করতে লাগবে, কিভাবে ক্রিয়াস প্র্যাকটিস করতে লাগবে, মুদ্রাস প্র্যাকটিস করতে লাগবে, এইসব ব্যাপারে ওদেরকে বুঝিয়ে দিন। ভবিষ্যতে যাতে তারা যোগকে নিয়ে, যেরকম যদি কম্পিটিশন করার পরেও ওরা যদি কোনোদিন মাস্টার ডিগ্রি করতে চায়, পিএইচডি করতে চায়, তার ইনস্টিটিউশন অ্যাভেলেবল আছে। আমার এখানে কিপফিট গ্রুপে যোগ একাডেমি রয়েছে। এখান থেকে ইচ্ছা করলে ওরা আগামী দিনে ডিপ্লোমা করতে পারে বছরের পর পরীক্ষা দিয়ে। সুতরাং সামনে জায়গা রয়েছে, স্পেস রয়েছে, অপরচুনিটি রয়েছে। ওদেরকে ওই লাইন দেখিয়ে দিন যে পড়াশোনার সাথে যদি এই লাইনে আসতে চাস তোরা এখান থেকে ডিপ্লোমা করতে পারবি। আর যদি না করতে চাস ঠিক আছে, যদি কম্পিটিশন দেখছিস ইটস ওকে, তাহলে কম্পিটিশনে থাকো। তো আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কম্পিটিশনে থাকতে চায়, ওদেরকে আমরা কম্পিটিশনের দিকেও ওইভাবে তৈরি করে দিই। আর যারা ধরুন শিখতে চায়, জানতে চায়, যে যোগাসনটা সম্বন্ধে জানতে চায়, যোগাসনের সে বিশাল ভান্ডার, এটাকে জানতে চেষ্টা করতে হলে প্রথম থেকে আমরা বেসিক নলেজগুলো ওদেরকে যদি দিয়ে দিই, তাহলে আগামী দিনে দেখবেন ওদের ইন্টারেস্ট ঢুকবে, যুগের প্রতি ইন্টারেস্ট ঢুকবে। ইন্টারেস্ট ঢুকলে কি হবে, ওরা ভবিষ্যতে নিজের লাইনটা নিজেরা বেছে নিতে পারবে। এছাড়া আমি একটা জিনিস খেয়াল করেছি, যেটা যোগাসনে হোক, পড়াশোনায় হোক, বা গেমস এন্ড স্পোর্টসে হোক, বা অন্য কালচারাল অ্যাক্টিভিটিস হোক, সাপোজ ধরেন টাইম দিয়েছে, আজকে যেমন 8টা বাজে টাইম দেওয়া হয়েছে, চেষ্টা করুন 5 মিনিট আগে সবাই ঢুকতে, 10 মিনিট আগে সবাই ঢুকতে। কি জানি কিছু কথা বলা হয়ে গেল, কি জানি অনেক কিছু, হয়তো কিছু ট্রেনিংয়ের কথা বলে ফেললো, আমি জানতেই পারলাম না। 8টা বাজে 8টার পরে ঢুকেছে, সরি 5 মিনিট পরে ঢুকেছে, 10 মিনিট পরে ঢুকেছে, 15 মিনিট ঢুকেছে। এটা নয়, এটার জন্য লাগে প্রপার ডিসিপ্লিন। আমার 8টায় বলেছে, আমি যত কাজ সেরে এত সুন্দর একটা টাইম দিয়েছে, চেষ্টা করুন সবাই 5 থেকে 10 মিনিট আগে ঢুকে যেতে। কারণ কি, নিজের ওইখানে কতজন নাম্বারে আপনার সেট করা যায় তা তো আমার জানা নেই। ধরুন 100 নাম্বার, কিন্তু আছে 150 জন। তো আগে ভাগে ঢুকে গেলে লাইনে আমরা চলে আসলাম। তাহলে কি হয়, আমরা রেগুলার একটা পাঞ্চুয়ালিটি মেনটেন করাটা উচিত। প্রপার ডিসিপ্লিন আর পাঞ্চুয়ালিটি মেনটেন করা খুব দরকার। সেই যোগাসন ক্লাসে যাওয়া হোক, বা স্কুলে যাওয়া হোক, বা টিউশন যাওয়া হোক, এই ডিসিপ্লিনগুলো মেনে চলাটা খুব দরকারি, পাঞ্চুয়ালিটি মেনটেন করা দরকার। আমি অল আসাম পাওয়ার লিফটিং এর সাথে জড়িত, আমি স্টেট পাওয়ার লিফটিং এর A ক্লাস রেফারি। আমি আমার এই ডিসিপ্লিন দেখার জন্য, পাঞ্চুয়ালিটি মেনটেন করার জন্য আসাম পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন থেকে 2005-এ আমাকে বেস্ট ড্রেস অ্যান্ড ডিসিপ্লিনের অ্যাওয়ার্ড দিয়েছিল। ওই পাংচুয়ালিটি আর ডিসিপ্লিন মেনটেন করার জন্য এবং প্রপার ড্রেস মেনটেন করার জন্য আমাকে ড্রেস অ্যান্ড ডিসিপ্লিন অ্যাওয়ার্ড দিয়েছিল এই পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন থেকে। সুতরাং আমি আমাদের ক্লাসগুলো, যতগুলো ক্লাস করা বা যেখানে যাই, আমি চেষ্টা করি প্রপার টাইমে পৌঁছে যেতে। দুর্ঘটনা হয়ে গেলে সেটা আলাদা কথা, সেটার জন্য কিছু করার নেই। তো সুতরাং সবাই চেষ্টা করতে লাগবে নিজের পাংচুয়ালিটি মেনটেন করা।
আর আরেকটা জিনিস বলছি যে আজকালকার এখন আমি একটু আহারের দিকে যাচ্ছি। আজকালকার স্বাদিষ খানা বাজারে গেলে অ্যাভেলেবল, রাস্তায় অ্যাভেলেবল স্বাদিষ খানা পাওয়া যায়। তার মানে আমি দেখি প্রায় শুধু আসামে না, আমি বিভিন্ন জায়গায় ঘুরি, বিশেষ করে কলকাতা অনেক জায়গায় গিয়ে দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাওয়া সে তৈরি করছে। বিশেষ করে চিকেনের রেসিপিটা বেশি থাকে, চিকেন মাটন এসবের রেসিপিটা বেশি থাকে। আর ভালো খারাপ তো আছেই, এর মধ্যে এসব করে বলার নেই। সেই তেলে ভাজা যে চপটা খাচ্ছে, তেলে ভাজা সিঙ্গারা খাচ্ছে, তেলে ভাজা পকারি খাচ্ছে। তো এই কবেকার তেল, সেটা আজকে কি দিয়েছে, না কালকের তেল, না পরশু দিনের তেল, তেলে কিছু পড়লো না না পড়লো, আমরা কিন্তু খেয়ে ফেলছি। খেয়ে তারপরে দেখুন এই বাইরের জিনিস, বাইরের যত খাওয়াগুলো খেয়ে দেখুন হয়তো পেটে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, কারো বা কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, কারো বা ডায়রিয়া হচ্ছে। কারণ একটাই, ভুক লেগেছে, আমাদের খিদা পেয়েছে, ভালো জিনিস খেতে চেষ্টা করো, শুদ্ধ আহার খেতে চেষ্টা করো, যেখান থেকে সেখান থেকে না খাওয়াটাই ভালো। কারণ তাতে কি হয়, আমাদের যদি আমাদের স্টমাকটা যদি আমরা ঠিক রাখতে না পারি, বিশেষ করে খাওয়ার জন্য আমরা যদি স্টমাকটাকে ভালো রাখতে না পারি, স্টমাক যদি ভালো না থাকে, যে শারীরিক মানসিক আমাদের সব কিছু লস হয়ে যাবে। এই খাবার থেকে, বিভিন্ন রকম আজে বাজে খাবার থেকে আমাদের শরীরে বিভিন্ন রোগের উপসর্গগুলো দেখা যায়। সুতরাং আমি রিকোয়েস্ট করব যে আমাদের এখানে যারা স্টুডেন্ট রয়েছে, বড়রা রয়েছে, সবাই চেষ্টা করবেন বাইরের খাবার থেকে বঞ্চিত হওয়ার জন্য। কারণ আমরা আপনার সামনে বহুত ভালো ভালো রেসিপি বানাচ্ছে, খাওয়াচ্ছে, শুদ্ধভাবে খাওয়াচ্ছে কিনা আপনি তো জানেন না। ওইটাই বললাম, যতটুকু পারা যায় অন্তত এই বাইরের খাবার থেকে বিরত থাকবে। খাবার থেকে আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এটা অনেক পরিবর্তন হয়। এখানে সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার, এই 3 রকম খাওয়া আছে। সাত্বিক আহার যেটা ফ্রেশ জিনিস তৈরি করলাম, সবজি আনলাম, খেলাম, আজকে সবজিটা আজকেই খেলাম, যা বানালাম আজকেই খেলাম, ফ্রেশ আহার। এখানের মধ্যে শাক সবজি, ফলমূল টলমূল থাকতে পারে। এটা খেলে কি হয়, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, রোগ ব্যাধি হয় না। আগামী দিনে যদি আপনি রোগ ব্যাধির থেকে শরীরটাকে ভালো রাখতে চান, বিভিন্ন রোগ ব্যাধি থেকে যদি বাঁচতে চান, তাহলে এই খাবার সাত্বিক আহারের দিকে একটু মনোসংযোগ করবে। সেই আহারটা যে হোক, ডাল ভাতে হতে পারে, শাক ভাতে হতে পারে, বা নিরামিষ ভোজনও হতে পারে। সাত্বিক আহারের দিকে আপনারা একটু ধ্যান রাখবেন। বিশেষ করে স্টুডেন্টরা তো মাছ মাংস ডিম সিম এগুলো খেতে বেশি ভালোবাসে। বহুত স্টুডেন্ট আছে চিকেন ছাড়া ভাতেই খায় না, অনেক স্টুডেন্ট আছে ডিম ছাড়া ভাতেই খায় না। তো সুতরাং এইটা যে খেতেই লাগবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। যে মাংসটা দেখুন, মাংস ছাড়া চলতে চেষ্টা, মাংসটা এখন যদি বলি, এটা আগের দিনের প্রাচীন বৈদিক যুগে চলছিল। এরা যখন খাওয়ার কোনো সৃষ্টি ছিল না, তখন ওরা বিভিন্ন অ্যানিমেলস দ্বারা মেরে তারপরে ওইটা মানে খেয়েছিল, কাঁচা কাঁচা খেয়েছিল। তারপরে যখন আগুনের সৃষ্টি হলো, তারপরে পুড়িয়ে খাওয়া। এই পুড়িয়ে খাওয়ার সিস্টেমটা এখনো চলছে, এখনো সিস্টেমটা আলাদা। এখন একটা মশলা টসলা ইউজ করে আগুনে পুড়ে পুড়ে চিকেন খাচ্ছে, মাটন খাচ্ছে, বা অন্যান্য কিছু মাংস আছে সেগুলো খাচ্ছে। তো তফাৎ তো কিছুই রইলো না। সেই আদিম যুগের থেকে যেটা চলছে, সেই জিনিসগুলো আমরা এখনো খেয়ে চলছি, আমরা এটাকে ছাড়তেই পারিনি। কিন্তু শরীরটাকে, মনটাকে যদি সুস্থ রাখতে চান আপনারা, তাহলে কিছু জিনিস অ্যাভয়েড করতে লাগবে। চেষ্টা করুন না, দেখুন না মাংসটা না খেয়ে পারা যায় কিনা। মাছটা আছে, ঠিক আছে, প্রোটিন টোটিন আছে, মাছটা একটু চলতে পারে। বাঙালি মানুষ তো, এখানে মাছ বাঙালি হোক, আসামিসে হোক, বা মাছ না খেয়ে চলতে পারে না। সুতরাং মাছটা খাওয়া যেতে পারে। আর ডিমের থেকে অতিরিক্ত ডিম যদি খাওয়া হয়, অতিরিক্ত মাংস যদি খাওয়া হয়, এটা থেকে বিভিন্ন রকম রোগ ব্যাধি, বিশেষ করে ইউরিক অ্যাসিড টেস্টগুলো বেশি দেখা যায়, আর লিভারের উপর খুব প্রেশার পড়ে। সুতরাং আমি মনে করি যতটুকু পারা যায় সাত্বিক আহার গ্রহণ করাটাই ভালো। শাক সবজির থেকে শুরু করে, ফলমূল থেকে, আহার থেকে শুরু করে খাওয়াটা উচিত। এবার যদি আমরা রাজস্বিক খাই, রাজস্বিক খেতে হলে সেই স্পাইসি খানা, সেই যে বললাম মাছ মাংস বিভিন্ন রকম আইটেম তৈরি করলো। আজকালকার আইটেমের শেষ নেই, চিকেনেরই কত রকম আইটেম আছে। সে বলে চিকেন কারি, চিকেন ফ্রাই, চিকেন তন্দুরি, চিকেন মশলা, বাটার চিকেন, অমুক তমুক, এগুলো নামগুলো শুনি। এগুলো মাছেরও রেসিপি, ভ্যারাইটিস রেসিপি আছে, পনিরের রেসিপি আছে, ডিমের রেসিপি আছে। এগুলো তো রাজস্বিক খানা, স্পাইসি খানা। এগুলি খেলে শরীর সুস্থ থাকবে না, কখনো শরীরে রোগ ব্যাধি দেখা দিবে। যে রেগুলার খাচ্ছে
আপনি দেখবেন খেতে 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 একটা সময় দেখবেন হয়তো তার গ্যাস অ্যামোলার প্রবলেম হলো, হয়তো লিভারের প্রবলেম হলো, বা কারো বা ইউরিক অ্যাসিডের প্রবলেম হলো, কারো বা সুগারের প্রবলেম হলো। এই খাবার থেকেই যত সব কিছু আমাদের শারীরিক অসুবিধা হয়। তো শারীরিক অসুবিধা হলে আমরা মানসিকগুলো চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখুন এবার ডাক্তারের কাছে যান, এই গাদা গাদা টাকা খরচ করতে থাকুন, মেডিসিন খেতে থাকুন, কাজে কাজ কিছু তো হবে না। নর্মাল বলে নর্মাল তো হয় না, রোগগুলো ভালোও হয় না। তখন আবার কিছু কেউ কেউ আসে যোগোথেরাপি করার জন্য, যোগাসন করার জন্য। আগের থেকে না করে পরে আসবে, যখন রোগ টোগ 50-50% বেশি হয়ে যাবে তারপরে যোগাসন করতে হবে। সুতরাং আমি বলবো এই খাবার থেকে শারীরিক মানসিক অনেক অসুবিধা হয়। যারা স্টুডেন্ট যারা রয়েছে অন্তত চেষ্টা করো সাত্বিক আহার খাওয়ার জন্য। রাজসিকটা কখনো কখনো স্পাইসি খাওয়া চলতে পারে, সব সময় না, সব সময় খেলে কিন্তু এটা শরীরের পক্ষে হানিকারক হবে। আর তামসিক আহারটা খাওয়াটা উচিতই নয়, কিন্তু অনেক দেখা যায়। যেমন সাপোজ ধরুন আজকে দুপুরে রান্না করেছি, একটু বেশি করে রান্না করে ফেলেছি, রাত্রেবেলা খেতে খেয়ে আবার সময় নেই, রাত্রেবেলা খেলো। রাত্রেবেলা খাওয়ার পর কেউ খেলো কেউ খেলো না, বেঁচে গেল। চলো এটা ফ্রিজে ঢুকিয়ে রাখিয়ে দিই, তারপরের দিন আবার খেলো। দেখা গেল এরকম এক বেলার জিনিস 2 বেলা 3 বেলা 4 বেলা করে খাচ্ছে। এটা হলো তামসিক আহার। তাতে কি হয়, আমাদের শারীরিক আর মানসিক দুটার মধ্যে এফেক্ট করে। আমরা যদি সবসময় যদি তামসিক আহারটা গ্রহণ করতে থাকি, আমাদের ভিতরে দেখুন এটা কুচিন্তাগুলো আসবে, ভালো চিন্তা একটাও আসবে না, কুচিন্তাগুলো আসবে। তখন আমরা খারাপ কাজ করতে চেষ্টা করব, যেগুলো আমার দ্বারা করা সম্ভবই নয়। হয়তো আমি খুব ভালো, কিন্তু ওই যে খাওয়ার জন্য, তামসিক আহার গ্রহণ করার জন্য শরীর আর মনটা চেঞ্জ হয়ে যায়। তখন দেখেন তখন স্টুডেন্টদের হোক বা ছোট বড় হবে, দেখা যায় আমরা টিভিতে অনেক কিছু দেখতে পাই। এই যতগুলো খারাপ কাজগুলো হয়, এটা কিছুটা হয় তামসিক আহার গ্রহণ করার জন্য। রাজসিক আর তামসিক এই দুটো আহার করার জন্য তাদের মেন্টালিটিটা নষ্ট হয়ে যায়, ভালো চিন্তা করার শক্তিটা থাকে না, তখন তাদের অনেক কিছু খারাপ কাজ হয়ে যায়। সুতরাং এই তামসিক আহার থেকে বিরত থাকা অনেকে ভালো। এবার আমি নেক্সট একটু আসছি অষ্টাঙ্গ যোগের উপর। অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছেন, যে আমিও খুব বেশি কথা বলতে যাই না, কিন্তু যেহেতু স্টুডেন্টরা রয়েছেন সেখানে আমরা কিছু বলতে হয়। অষ্টাঙ্গ যোগের আমাদের প্রত্যেকটা টিচার যখন যোগাসনের জন্য স্টুডেন্ট যখন আসে, অন্য কিছু নলেজ দিন বা না দিন, অষ্টাঙ্গ যোগে যারা স্টুডেন্টরা রয়েছে সবাইকেই বলছি, অষ্টাঙ্গ যোগের যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি। এইবার আমরা প্রথম যে যমের 5টা ভাগ আছে, অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ। নিয়মের 5টা ভাগ আছে, শৌচ সন্তোষ তপ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধান। এই 10টা ডিসিপ্লিন, এই 10টা ডিসিপ্লিন যদি প্রত্যেকটা স্টুডেন্টের ছোটবেলা থেকে ওদেরকে ডিসিপ্লিন ওয়াইজগুলি সব প্রত্যেকটা জিনিস যদি মনের প্রাণে ঢুকিয়ে দেওয়া যায়, শরীর আর মনের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায় যে আমরা সবসময় সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না, অহিংসা আমরা করবো না, আমাদের শরীরের ভিতরে জেলাসি, যে এই জেলাসির জন্য গোটা বিশ্বে এখন ধরুন যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে আমাদের ভিতরে আছে জেলাসি সিস্টেমটা, হিংসা করাটা। আমরা যতই বলছি হিংসা করবে না, আমাদের ভিতরেই যোগাসনের মানুষগুলোর ভিতরেই আপনার হিংসা ভাবটা রয়েছে। জানি না এটা কেন হয়, এত যোগাসন প্রাণায়াম করার পরেও যদি আমাদের লোকগুলোর ভিতরে জেলাসি ভাবটা থাকাটা উচিতই নয়। আমি দেখতে পেয়েছি, অনেক কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে লকডাউনের ভিতরে অনেক কিছু হচ্ছে, অনেকের মুখের থেকে অনেক কিছু শুনতে পাই। আমার সঙ্গে অনেকের সাথে রিলেশন আছে। আমি ওয়েস্ট বেঙ্গলের অমলবাবুর সাথে আজকে পরিচয় প্রায় অলমোস্ট 1.5-2 বছর হবে। অমলবাবু, প্রদীপবাবু, চিত্তরঞ্জন সামন্ত, নাম ভুলে যাচ্ছি, অশোক বাবু, নীলাদ্রি বাবু, বিখ্যাত মানে বিশিষ্ট ব্যক্তিরা যারা রয়েছেন সবার সাথে আমার মোটামুটি পরিচয় আছে। কিছুদিন আগে জয়ন্তবাবুর সাথে পরিচয় হলো। জয়ন্তবাবু আমার থেকে বয়সে বড়, কিন্তু আমাকে সুকুমারদা বলে। অনন্তবাবু রয়েছেন, মহামাদি রয়েছেন, এই সবাই ব্যক্তিগুলোর সঙ্গে আমি নিজেকে খুব ধন্য মনে করছি
যে আমি আসামে, সুদূর আসামে এত দূর থেকেও এত বিশিষ্ট ভালো ভালো জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে আমার পরিচয় রয়েছে। সেই জন্য আমি খুব ধন্যবাদ করি। আমি গুরুজিকে প্রণামও জানাচ্ছি যে গুরুজি আজকে এই রাস্তাটা যদি না দেখাতেন তাহলে হয়তো আমার দ্বারা এইখানে আমাদের এত বিশিষ্ট ব্যক্তিদের সাথে পরিচয় হতো না। আপনাদের সবার কথা বলছি, বিশেষ করে YCSS এর সমরেশ হাজরা, ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে পুরীতে। অরুণিমা, মাই ডিয়ার সিস্টার অরুণিমার সাথেও পুরীতে পরিচয় হয়েছে। খুব ভালো, সবার সাথে আমার খুব সম্পর্ক খুব ভালো। কিন্তু আমি কিছু কিছু জায়গায় দেখছি যারা যোগাসন করে, যোগাসন চর্চা করে, অর্গানাইজিং আছে, তাদের ভিতরেও দেখছি এই মেন্টালিটিটা, যে জেলাসি ভাবটা বহুত আছে। এটা থাকা উচিতই নয়, যোগাসনের ভিতরে এই জিনিসটা থাকা উচিতই নয়। কারণ ওই কারণ একটাই, ঘুরে ফিরে একটা আসবে, সে সাত্বিক, রাজসিক আর তামসিক আহার এই ভিতরে ঘুরে ফিরে আসবে। এগুলোর ভিতরে যারা থাকবে তাদের কিন্তু প্রবলেম আসতে পারবে। আর জেলাসি মানে কি, জেলাসি কেন করে, কে কাকে টপকে উপরে, মানে উপরে লেভেল, হায়ার লেভেলে যেতে পারে। আর এরকম করে জেলাসি করে হয় না, পসিবল হয় না। তোমার ফুল ডেডিকেশন থাকুক, নিজের পক্ষ থেকে ডেডিকেশন আছে, ডেডিকেশনটা থাকুক, যে কাজের উপর ডিপেন্ড করে মানুষের দেখবে, অটোমেটিকলি দেখবে। তখন তো তাকে সরকার তরফ থেকে হোক বা কোনো অর্গানাইজেশন থেকে হোক, কোনো অ্যাসোসিয়েশন থেকে হোক, তাকে সম্বর্ধনা জানাবে, তাকে একটা পজিশনে নিয়ে যাবে। আজকে আজকে ধরুন আমি যা কাজ করছি আসামে, বিভিন্ন অর্গানাইজেশন আমাকে ইনভাইট করছে, ও বলছে আমার সাথে আসো, ও বলছে আমার সাথে আসো, ও বলছে আমার সাথে আসো। সম্ভব নয় সবার সাথে গিয়ে কাজ করা। আমার মন প্রাণ এখন লেগেছে কিপ ফিট যোগা গ্রুপ, যোগা একাডেমি ইনস্টিটিউশন, আমার প্রদ্যুৎ বাবু, অমল বাবু, জয়শ্রী ম্যাডাম, তারপরে বিশেষ করে আপনার অরুণিমা হাজরা সিস্টার, তারপরে সমরেশ হাজরা, তারপরে আরো আছে সুতপা কারাল, সবাই, সবার সাথে একটা আমার, জানি না আমি সবার সাথে কথা বলা তো হয় না, সবার সাথে আমার একটা, আমি মনে করি আমার সাথে একটা ভালো একটা গুড টার্মস, গুড রিলেশন হয়ে গেছে আসামের সাথে, বেঙ্গলের সাথে। আগামী দিনে কম্পিটিশন হলে অবশ্যই যাব। লাস্ট গিয়েছিলাম জায়গাটা শক্তির সঙ্গে ফ্রেন্ডশিপ কাপে গিয়েছিলাম, আমাকে চিফ কোচ হিসাবে, চিফ জাজ হিসাবে রাখা হয়েছিল। তার জন্য আমি অমল বাবুকে সিলেক্ট করছি। যাই কিনা হোক, আমি বলছি যে অষ্টাঙ্গ যুগ, যেটা যেখানে আছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, আমরা এই প্রথম পাঁচটা যে সাবজেক্ট আছে, স্টুডেন্টদেরকে ভালোভাবে আমাদের ভিতরে ঢুকিয়ে দিতে লাগবে। অহিংসা, সত্য, যতই চেষ্টা করো ভুল যাতে না হয়, চেষ্টা করো সৎ পথে চলার জন্য। যে সৎ পথে চলবে, একটা থাপ্পড় খেয়ে হলেও সে একটা হায়ার লেভেলে চলে যেতে পারবে। যারা মিথ্যাবাদী তারা কিন্তু পারবে না এই জায়গাতে। সুতরাং সত্যটাকে অবলম্বন করে চলতে লাগবে। অহিংসা, সত্য, অস্তেয়, যেভাবে হোক, যা কিছু হোক, আমরা কোনো চিটিং না করি। চিটিং কাকে করবো? যদি আমরা কাউকে চিটিং করে, আমরা নিজে চিটার। আমরা বলছি কি আমরা কাউকে চিটিং করছি, আমরা কিন্তু ফাঁকি দিচ্ছি। ফাঁকি দিয়ে আমরা কিন্তু একজনকে ফাঁকি দিতে পারি না, সে হয়েছে ঈশ্বর। ঈশ্বরের কাছে আমরা ওকে ফাঁকি দিতে পারবো না। ও আজকে না হয় কালকে, কালকে না হয় পরশুদিন, একদিন না কোনোদিন ধরে ফেলবে। কারোর কাছে না কারোর কাছে আমাদের জবাবদিহি করতে লাগবে, আর এর জন্য পানিশমেন্টও পেয়ে যাবে। সুতরাং চলতে লাগবে, সৎ পথে চলাটাই ভালো। অসৎ পথে চলাটা গিয়ে কোনো লাভ হবে না, আগামী দিনে তাদের কোনো উন্নতিও নেই। অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। ব্রহ্মচর্য সম্বন্ধে অনেক কথা বলেছে, অপরিগ্রহ সম্বন্ধে বলেছে। আমাদের যতটুকু প্রয়োজন, দৈনন্দিন আমাদের যতটুকু প্রয়োজন, ততটুকু আমার গ্রহণ করাটা ভালো। কারণ এখন দুর্গা পূজা আসছে, এখন গেল কিছুদিন আগে গেল গণেশ পূজা, বিশ্বকর্মা পূজা, দুর্গা পূজা, সরস্বতী, কালী পূজা, সরস্বতী পূজা। প্রত্যেক ফেস্টিভ্যালে দেখা যায় যাদের মানে আর্থিক অবস্থা ভালো, প্রত্যেক ফেস্টিভ্যালে তাদের বিভিন্ন রকম কাপড় চাপড় কিনা হয়। আমাদের যতটুকু প্রয়োজন, আমরা অতটুকু প্রয়োজনটাই আমরা ইউজ করা ভালো, ব্যবহার করাটা ভালো। আমাদের প্রয়োজন নেই, আপনার যদি বেশি আছে সেটা গরিব দুঃখীকে দিয়ে দিন, দান করে দিন। তাতে কি হবে, আপনি, ওরা যদি মনে খুশি হয়, সে ভগবান খুশি হবে, ঈশ্বর খুশি হবে, ঈশ্বর আপনাকে দেবে, আশীর্বাদ দেবে। সুতরাং এই 5টা ডিসিপ্লিন ঢুকিয়ে দিন, জমের 5টা ডিসিপ্লিন। নিয়মের 5টা ডিসিপ্লিন কি আছে? শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, শিরোপণিতা। এখানে বলবো স্বাধ্যায়, যারা পড়াশোনা করছে, শুধু নিজের পাঠ্যক্রম পড়াশোনা না করে কিছু জীবনী পড়তে চেষ্টা করুন, মহাপুরুষের জীবনী যেগুলো পড়তে চেষ্টা করুন। ডেইলি অন্তত স্নান করার পর, যদি সময় অ্যাভেলেবল আছে, সাপোজ 15 মিনিট সময় আছে, এটা ভগবত গীতার
একটা পাঠ পড়তে চেষ্টা করুন, একটা পাতা পড়তে চেষ্টা করুন, বা হনুমান চালিসা একটু পড়তে চেষ্টা করুন। বেশি সময় লাগে না, 2 মিনিটে শেষ হয়ে যায় যে কোনো কাল। আর যদি সময় বেশি থাকে, অবসর সময় বসে রয়েছেন, চেষ্টা করুন কোনো একটা জীবনী পাঠ করার জন্য। স্বাধ্যায় মানে নিজের যা পড়াশোনা আছে নিজের সাবজেক্টে পড়ছি, পড়ার পরেও যেমন ধরো যে জিকে আছে, জিকেটা পড়তে চেষ্টা করুন, কিছু স্পোর্টস সম্বন্ধে জানতে চেষ্টা করুন। যোগাসনের বিভিন্ন রকমের বই আছে, বিভিন্ন রকমের বই আছে। আমার এখানে ওয়ার্ড্রোবে আছে, প্রচুর বই আছে। বিকে আইনাস থেকে শুরু করে অনেকের বই আছে। ওয়েস্ট বেঙ্গলের কানাইলাল সাহা, দিব্যেন্দু দাস, ডক্টর দিব্যেন্দু দাস, নীলমণি সরকার, বিভিন্ন শিবানন্দ সরস্বতী, এরকম অনেকের বই আছে। এগুলি বই থাকলে হয় না, দেখতে লাগে। আজকে চলো আমি কিছুদিন ধরে স্বামী শিবানন্দ সরস্বতী বইটা পড়বো। আজকে আমি দিব্যসুন্দর দাসের বইটা পড়ে শেষ করে ফেলবো। সময় আছে প্রচুর, বেকার আমি আড্ডাবাজি করবো না, অযথা সময় নষ্ট করবো না, শুয়ে থাকবো না, আননেসেসারি আমি টিভিটা দেখবো না, আর মোবাইলটা টিপবো না, একটু বিরত থেকে স্টাডি করি, সেলফ স্টাডিজ, এটা বহু দরকার আছে। সুতরাং যারা নতুন করে যোগাসন করছে বা যোগাসন রেগুলার প্র্যাকটিস করছে স্টুডেন্টরা, বিশেষ করে আমি স্টুডেন্টদের কথাই বলছি, আমাদের যোগ ডিসিপ্লিনটা মেনটেন করা বহু জরুরি। এই অষ্টাঙ্গ যোগের যেটা কথা বলছিলাম, যম আর নিয়ম, এটাকে ভালো করে রপ্ত করতে চেষ্টা করুন। যা শরীর মনের প্রাণের ভিতরে ঢুকে যাবে যম নিয়মটা, তাহলে আগামী দিনে দেখবেন আপনি খুব ডিসিপ্লিন হয়ে যাবেন, তোমরা সবাই খুব ডিসিপ্লিন হয়ে যাবে। যেমন যে কথাগুলি বলছি, যে আননেসেসারি টকিং করা, খাওয়া দাওয়া থেকে শুরু করে বা অন্যান্য কিছু যা কিছু বলছি, অটোমেটিক্যালি আমরা ডিসিপ্লিন হয়ে যাব। তো দেখবেন লোকে আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আর শ্রদ্ধা করবে, বড়রা যেরকম ভালোবাসবে তেমন ছোটরাও ভালোবাসবে, ছোটরাও শ্রদ্ধা করবে। আর মা বাবা, পাড়া প্রতিবেশী বা অন্যান্য কাছ থেকে আদর ভালোবাসা প্রচুর পাওয়া যাবে। সৎ পথে চলা, সৎভাবে চলা, ভালোভাবে চলা, যতটুকু প্রয়োজন অতটুকু ভাবে চলা, এই অষ্টাঙ্গ যোগের আমি মনে করি, আমি খুব চেষ্টা করেছি, আমি যখন স্কুলে ছিলাম আমি এই অষ্টাঙ্গ যোগের পাঠগুলোকে ক্লাস 6, 7, 8, 9, 10কে বাদ দিলাম, 6, 7, 8, 9 গুলোতে আমি যত সম্ভব চেষ্টা করেছি তাদের মনের প্রাণের ভিতর ঢুকিয়ে দিতে। আমি ইভেন চ্যালেঞ্জ করে বলেছি যে পরীক্ষা যখন হবে 1 মাস আগের থেকে বা 15 ডেজ, যারা পারে না সম্ভব হয় না, আমি 15 ডেজ আগের থেকে মাছ মাংসটা পুরো বন্ধ করি। মাংসটা পুরো টোটালি খাবি না, ঠিক আছে, মাছটা খা, মাছটা খা, তোরা মাছ না খেয়ে থাকতে পারিস না, মাছটা খা। আর শাক সবজি খাবি, ফলমূল খাবি, ডেইলি 10-15 মিনিট করে মেডিটেশন করবি। সেই মেডিটেশনে যাই হোক, যেরকমই হোক, মেডিটেশন কর আর খুব কনসেন্ট্রেট লাগিয়ে পড়াশোনা কর, দেখবি সাকসেস হবে। আর অদ্ভুত রেজাল্ট আমি ক্লাস 3, 4, 5 গুলোতে দেখেছি। সত্যি করে বলছি, আমি স্কুলে তো ছেড়ে দিয়েছি এখন, কিন্তু কি রেজাল্ট! ওরা ছেলে মেয়েগুলো এসে বলছে যে আমরা এরকম, আমি ঘরে বলে দিয়েছি, আমরা এসএমএস বুঝতো, স্যার মই কই দিলো ঘৰত আৰু এইটো নেখাম দেই, মাংস নেখাম দেই, এরকম করে কথা বলে, মাংস নেখাম দেই, মানে এরকম করে কথা বলে, এসএমএস ল্যাঙ্গুয়েজে বলে, স্যার আমি ঘৰত মাংস খাওয়া বন্ধ করে দিল, দেউতাক কই দিল, মাক কই দিল, মা দেউতা মানে পাপা, পাপাকে বলে দিয়েছে, মাকে বলেছে, স্যার বলেছে, আমার যোগা স্যার বলেছে, নাচ স্যার বলেছে যে মাংস খেতে মানা করেছে পরীক্ষার সময়। বিশেষ করে তাতে কি হয়, এই মাংস না খাওয়ার দরুন তাদের শরীরটা ঠান্ডা থাকে, মনটা ভালো থাকে, পড়াশোনার একাগ্রতাটা বৃদ্ধি হয়, কনসেন্ট্রেশনটা বেড়ে গেলে অটোমেটিক্যালি তাদের রেজাল্টও চেঞ্জ হয়। সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, অন্তত এই ডিসিপ্লিনটা মেনে চলাটা ভালো। একটু আসন সম্বন্ধে বলছি, আমি এগুলো অনেক কথা বলেছি, যে আমার যতটুকু আমি শেয়ার করছি, আমি কিন্তু এখানে নলেজ দিচ্ছি না, আমি পড়াতেও আসেনি, কিছু বলতে আমি শেয়ারিং করছি। আমি এখানে 9টা 10 হয়ে গেছে, আর 2 মিনিট কথা বলছি, 2 মিনিট কথা বলে আমি শেষ করব। দেখো এখানে সবাই যোগাসন করে আমাদের, আমি একটু আগে বলছি যে এখানে দুটো ভাগে যদি ভাগ করি, কম্পিটিশন আর যেটা নর্মালি যেটা যোগাসন শিখতে আসে সেটা একটা আলাদা ব্যাপার, কম্পিটিশন একটা আলাদা ব্যাপার। এবার আমাদের কিছু পোস্টার আছে, যেরকম ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং, হ্যান্ড ব্যালেন্স, লেগ ব্যালেন্স, টুইস্টিং। সব পোস্টারগুলোর আমাদের প্রয়োজন হতেও পারে, না হতে পারে। তা আমরা সুতরাং প্রথমে আমরা যদি ফ্রন্ট বেন্ডিংয়ে কিছু আসন করি, যেরকম পশ্চিমোত্তান আসন, পদহস্তা আসন, অর্ধকুর্মা আসন, পদ্মা আসন, আকর্ণ ধনুরাসন, গোমুখ আসন, এখানেও বিভিন্ন রকম আসন রয়েছে ফ্রন্ট বেন্ডিংয়ে।
এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। সিম্পল সিম্পল বেসিক যেটা যোগা বলছি, আমরা খুব বেশি হার্ড না করে সিম্পল যোগাসন করে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি। এবার যদি ব্যাক বেন্ডিং এ যাই, ব্যাক বেন্ডিং এ প্রথম আমরা শুরু করি ভুজঙ্গাসন থেকে। ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন, তারপরে ধরুন উষ্ট্রাসন, একবার করে চক্রাসন। চক্রাসনে যার বডি ফ্লেক্সিবিলিটি আছে সে পূর্ণ চক্রাসন করতে পারে, ডিম্বাসন করতে পারে, বা বৃশ্চিকাসনও করতে পারে। চক্রাসনে বৃশ্চিকাসনও করতে পারে যার ফ্লেক্সিবিলিটি বেশি আছে। এবার ফ্রন্ট বেন্ডিং যাদের ভালো তারা বিভিন্ন রকম আসন, কঠিন কঠিন আসনও করতে পারে প্র্যাকটিস করার পর। টুইস্টিং পোস্টার আছে, অর্ধমুষ্টিন্দ্র আসন, বক্রাসন, এইগুলো আসন আপনি করতে পারে, বা উষ্ট্রাসন করে টুইস্টিং পোস্টার করা যায়, বিভক্তাসনে টুইস্টিং পোস্টার করা যায়। সেটা হলো ফ্লেক্সিবিলিটির উপর ডিপেন্ড করে, জবরদস্তি করে কেউ চেষ্টা করতে যাবে না। হ্যান্ড ব্যালেন্সের মধ্যে যেমন ব্যাঘ্রাসন, হস্তশিরাসন, এগুলো হলো হ্যান্ড ব্যালেন্স। যাদের বয়স 13 থেকে 14 বছরের কম তারা ছেলে হোক বা মেয়ে হোক কখনো শীর্ষাসন করবে না, কখনো সর্বাঙ্গাসন করবে না, হলাসন করবে না, মেয়েদের ময়ূরাসন করবে না, এটা হিতে বিপরীত। আর মুদ্রা, বিভিন্ন রকম মুদ্রা রয়েছে, এই মুদ্রাগুলো যারা কোচ রয়েছে, শিক্ষক রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করে তারা যেরকম শেখাবে সেভাবে করা উচিত। আমার ক্লাসে যারা 13 বছরের নিচে যারা রয়েছে ছাত্রছাত্রী, আমি কখনো শীর্ষাসন করাই না, সর্বাঙ্গাসন করাই না, হলাসন বা কর্ণপিঠাসন এই ধরনের আসন করাই না, বা ময়ূরাসন করাই না। এটা সম্বন্ধে হয়তো একটু জানি, বা গুরুজিরা আমাদেরকে বলেছেন এই আসন করলে অসুবিধা হয়। এছাড়াও আমরা বিভিন্ন বইগুলোতে দেখেছি, সুতরাং না করাটাই ভালো। হ্যান্ড ব্যালেন্সের উপর বললাম, হ্যান্ড ব্যালেন্সের উপর আসন করতে গেলে ওদের প্রথম হাতের স্ট্রেংথটা বাড়াতে লাগবে। হাতের স্ট্রেংথটা বাড়াতে গেলে কিছু পুশ আপ করতে হবে। এইগুলো করলে অটোমেটিক্যালি শরীরের স্ট্রেংথ, হাতের স্ট্রেংথ এসে যাবে, তখন হ্যান্ড ব্যালেন্সগুলো করে যাবে। এবার হলে লেগ ব্যালেন্সের বিভিন্ন রকম আসন আছে। বডির ফ্লেক্সিবিলিটির উপর কথা, যার যত বডি ফ্লেক্সিবল হবে তত আসনগুলো খুব সুন্দরভাবে প্রদর্শন করতে পারবে। তা আমি বলছি সহজভাবে আমরা কিছু যোগাসন, ফ্রন্ট বেন্ডিংয়ে কিছু সহজ যোগাসন করা উচিত। ব্যাক বেন্ডিংয়ে যেরকম বললাম, ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন, চক্রাসন, আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি কঠিন আসনগুলোতে যাওয়া যেতে পারে। হ্যান্ড ব্যালেন্সের উপর বললাম, লেগ ব্যালেন্সেও মোটামুটি অনেক আসন আছে, এগুলির কথা বললাম। তো সুতরাং বেসিক নলেজ। আর প্রাণায়াম যখন অভ্যাস করবে, প্রাণায়াম তো বহু প্রকার প্রাণায়াম আছে। আমি বলছি প্রাণায়ামটা যখন প্রথম স্টার্ট করবে, সহজ প্রাণায়াম দিয়ে স্টার্ট করবে। অভ্যস্ত হয়ে গেলে ডিপ ব্রিদিং, অনেক সময় দেখা যায় ডিপ ব্রিদিং করতেও কষ্ট হয়। সুতরাং কার অবস্থা, শারীরিক মানসিক অবস্থা কিরকম আছে সেটা বুঝে প্রাণায়াম করো। যখন তখন যেভাবে সেভাবে প্রাণায়াম না করাটাই ভালো। আর বিশেষ করে চারিদিকে বন্ধ থাকা ঘরে প্রাণায়ামটা না করাই ভালো, তাতে কোনো বেনিফিট পাওয়া যাবে না। আসলে আমি করে নিলাম, কিন্তু প্রাণায়ামটা করতে হলে একটু খোলামেলা জায়গা থাকতে হবে, তাতে প্রাণায়াম করলে বেনিফিটটা পাওয়া যাবে। তো প্রাণায়াম প্রথম আমরা সহজ প্রাণায়াম দিয়ে শুরু করলাম, তারপরে আস্তে আস্তে কোচ বা টিচারে বলবে একটু ভস্ত্রিকা করো, একটু অনুলোম বিলোম করো। আমি বলছি অনুলোম বিলোম করার আগে একটু চন্দ্রলোমা করো, একটু সূর্যলোমা করো, তারপরে আস্তে নাসাল প্যাসেজটা ক্লিয়ার হয়ে গেল, দুটো নাক ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসলাম অনুলোম বিলোমটা আগে না করে চন্দ্রলোমা সূর্যলোমা করে তারপরে একটু কপালভাতি করলাম, কপালভাতির ক্রিয়াস এটা একটা করে নিলাম, করে এইবার শরীরটাকে আস্তে আস্তে অনুলোম বিলোম প্রাণায়াম করে কুল ডাউন করি। অনুলোম বিলোম প্রাণায়ামটা স্লো মোশনে করলে বেশি বেনিফিট পাওয়া যায়। যদি বলি 1:2, একবার যদি নেবে 2 ভাগ ছাড়বে, স্লো মোশনে করবে, বেনিফিটটা বেশি যায়। এখানে আমি অনেকে দেখিয়েছি, অনেকে করে উল্টাপাল্টা, যেরকম খুব জোরসে টেনে নিল, অনেক জোরসে টেনে অনেক জোরসে ছেড়ে দিল, তাতে কি হয় অনেকের মাথাটাতে ঘুরে যায়, আর ভস্ত্রিকা প্রাণায়ামও তাই, খুব জোরসে করলে মাথাটাতে ঘুরে যায়। সেই জন্য ক্লাইমেট অনুযায়ী, যেন আমাদের এই দিকটা আমরা চাদর টাদর নিয়েই ঘুমাতে লাগে, রাত্রেবেলা ঠান্ডা লেগে যায়, তো ওই অন্যান্য জায়গায় সেরকম হয় না। তো ক্লাইমেট অনুযায়ীও প্রাণায়াম করা উচিত। এক একটা জায়গায় এক এক রকমের পরিবেশ ক্লাইমেট সব দেখে শুনে প্রাণায়াম করা উচিত। আর বাকি শর্ট কর্ম যেটা বস্তি ধুতি নেতি নড়ি চাটক কপালভাতি, এটা আমি মুখে বললে তো আর হবে না, সেটা কোচের আন্ডারে, কোচে সে সুযোগ বুঝে
যেরকম ভাবে ট্রেনিং দেবে, বস্তিক ক্রিয়া উনি বুঝিয়ে দেবেন কিভাবে করতে লাগে, ধৌতি, নেতি, নৌলি, ত্রাটা, কপালভাতি কিভাবে করতে লাগে, এই সব শর্টকর্মগুলো আছে, প্রাণায়াম আছে, মুদ্রাস আছে, বন্দাস আছে, এগুলো পার্ট 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 করে টিচাররা ট্রেনিং দিয়ে দেবে। তো বেসিক নলেজ যেগুলো, এগুলো কথাই বললাম। সময় অনেক হয়ে এসছে, এখন আমি আর বেশি কিছু বলছি না, আমি একটা প্রার্থনা করে শেষ করব, তারপরে যদি কারো কিছু বলার থাকে সে বলতে পারবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। আমি এখানে শেষ করছি, এবার যদি কারো কিছু বলার থাকে বলতে পারে। আমি ভেরি সিম্পল ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে অনেক। আজকে দারুণ ক্লাস হলো। আজকে তো আমার তো এমন মনে হচ্ছে যে অমল স্যার আমাদের এখানে চাঁদের হাট বসিয়ে দিয়েছেন। মানে স্টুডেন্টরা সত্যি সত্যি আমাদের আজকে ফিডব্যাক ফর্মে আগের বারেও ছিল যে কোন ক্লাসটা সব থেকে বেশি ভালো লেগেছে, রেটিং করার ব্যাপার। আজকে স্টুডেন্টরা পাজল হয়ে যাবে কোন ক্লাসটা সব থেকে ভালো লেগেছে। প্রত্যেকটা ক্লাসই একটার থেকে আলাদা, প্রত্যেকটা ক্লাস। আমার আফসোস লেগেছে আমি পাওয়ার নেই, কারেন্ট নেই, যার জন্য কিছু আসন আমি দেখাতে তার পারলাম না। ভেতরেও কিছু আটকালো না কিন্তু স্যার, আপনি ভাবুন তার ভেতরেও যদি ইচ্ছা শক্তি প্রবল হয় কোনো বাধা নয়, তাই না? আপনার ওখানে কারেন্ট নেই, মোমবাতি জ্বেলে এত সুন্দর একটা সেশন চললো, মানে আমি তো উঠতে পারিনি, আমি এখানে সারাক্ষণ বসে আছি। আর সবাই খুব ভালো সবাই বলছে দারুণ। মানে আমি যদি কমেন্ট আজকে পড়তে থাকি, সবাই এক্সিলেন্ট স্যার, দারুণ স্যার, মানে বিভৎস ভাবে ভালো আর কি। তো আপনাকে শুধু এমনি যোগগুরু অ্যাওয়ার্ডটা দেওয়া হয়নি, আমি বুঝতেই পারছি যে আপনার যোগ্যতায় ওটা আপনি অর্জন করেছেন এবং আপনি সত্যি মাটির মানুষ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা ডিজিটাল ওয়েতে, যেরকম আমরা ডিজিটাল ওয়েতে এরকম ভাবে একটা প্ল্যাটফর্ম বেছে নিয়েছি আমরা একটা কনভারসেশন চালানোর জন্য বা ওয়ার্কশপ চালানোর জন্য, সেই একইভাবে ডিজিটাল ওয়েতে আপনাকে আমরা একটা স্মারকপত্র দিচ্ছি। তো আপনি সেটা একটু দেখে নিন। আমরা এর থেকে বেশি এখন তো ঘরে বসে আর কিছু করতে পারছি না, তবে এই প্যান্ডামিক সিচুয়েশনেও এত সুন্দরভাবে যে সময়টাকে আমরা ইউটিলাইজ করছি। যোগাসন তো একটা ছোট শব্দ নয় বা ওয়ার্ড নয়, মানে এর তো অনেক, মানে যত দিন যাচ্ছে আমিও শিখছি। আমি তো কিছুই জানি না, আস্তে 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 আমারও ভাড়ার ভর্তি হচ্ছে আর কি। তো সুকুমার দা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে কাছ থেকে অনেকবার দেখেছি, অনেক কথা হয়েছে, কিন্তু এত সুন্দর ক্লাস, এত সুন্দর সেশন তা দেওয়ার জন্য আপনাকে সত্যি অনেক ধন্যবাদ আমাদের কিপ ফিট এবং যোগ একাডেমি এবং ওয়াইএসএস এর তরফ থেকে। আর আপনি একটুখানি সার্টিফিকেটটা দেখুন, ওই সার্টিফিকেট বলছি আপনার স্মারকপত্র, তো সেটা আপনি একবার দেখে নিন। আর সবার জন্য আমি বলবো, আজকে তো আমাদের লাস্ট 4th ডে, মানে লাস্ট দিন ওই ওয়ার্কশপের যোগা স্টুডেন্ট ওয়ার্কশপের। তো আজকে সবাই একটু থাকার চেষ্টা করুন, একটু ফিডব্যাক দেবেন। আর আমরা সবাইকে আজকেই সার্টিফিকেট দিয়ে দেবো। তো সার্টিফিকেটটা কিভাবে আপনারা পাবেন সেই ব্যাপারে সমরেশ স্যার তো বলে দেবে শেষে, ঠিক আছে? সেটা জানার জন্য এবং আমাদের এই কনভোকেশন সেরিমনিটাকে একটু পালন করার জন্য, এত ভালো সুন্দর আমরা 4 দিন যে যোগ নিয়ে আলোচনা করলাম বা শিখলাম, যার যতটুকু মানে কাজে লাগলো, তো সেই আলোচনাটায় আপনারা শেষ পর্যন্ত থাকুন, শেষ মুহূর্তের সঙ্গে থাকুন, আমি এটাই সবার কাছে অনুরোধ করছি। আর সুকুমার স্যার, আপনি দেখেছেন? আপনার এখনো দেখতে পাইনি। আমাদের চালিয়েছিলাম, সবাই দেখেছে। আমার এটা আচ্ছা, সমরেশ হাজরার ওই শেয়ার স্ক্রিন শেয়ার করছে, ওইটা একটু ক্লিক করুন, আপনি দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রদ্যুৎ স্যারকে কিছু বলতে বলুন। না, বলতে তো বলবোই অবশ্যই। আজকে কিপ ফিট গ্রুপের পরিচালক শ্রী যোগী অমল কারান মহাশয়কে আগে প্রথমে কিছু বলতে বলি, তারপরেই স্যার আসবেন। প্রদ্যুৎ স্যারকে ছাড়া তো আমরা চলতে পারি না, তারপরেই স্যারের নাম আসবে।
সার্টিফিকেটটা দেখাচ্ছে আমার নামের পাশে। হ্যাঁ, পেয়েছি, সুন্দর হয়েছে, ভেরি নাইস, রিয়েলি আই এম ভেরি হ্যাপি, We are also happy to get you, sir. থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো হয়েছে। আচ্ছা, এবার আমি অমল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অমল স্যার, আপনি একটুখানি আমাদের ওয়ার্কশপ সম্বন্ধে বা আপনার ব্যক্তিগত মতামত একটুখানি দিন, এখানে বলুন, শেয়ার করুন কিছু। নমস্কার, প্রথমেই সকলকে জানাই আমাদের কিপফিট গ্রুপ, যোগা একাডেমি এবং যোগা স্কোরিং সিস্টেমের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এই 4 দিনের ন্যাশনাল লেভেল স্টুডেন্ট ওয়ার্কশপ আজকে আমাদের শেষ দিন। প্রত্যেকের খুব ভালো সহযোগিতা আমরা পেয়েছি এবং কৃতজ্ঞতা জানাই আমাদের 4 জন রিসোর্স পার্সনকে, যারা আমাদের 4 দিন ধরে খুব সুন্দর ক্লাস নিয়েছেন। তানিয়া নাগ, পঙ্কজ ভগত, চিত্তরঞ্জন সামন্ত এবং যোগাগুরু সুকুমার নাথ। এবং বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি যোগাগুরু সুকুমার নাথকে। আজকের ক্লাসটা বাচ্চাদের জন্য অসাধারণ হয়েছে এবং উনি এই মোমবাতি জ্বালিয়ে যে ক্লাসটা আজকে আমাদের উপহার দিলেন, এই জন্য হ্যাটস অফ ওনাকে আমাদের কিপফিট গ্রুপের তরফ থেকে। এবং আমি বলি, আগামী দিনে আমাদের কিছু কর্মসূচি। আমাদের 2 থেকে 6 অক্টোবর শুরু হচ্ছে থেরাপিউটিক যোগা ওয়ার্কশপ। যারা অংশগ্রহণ এখনো নাম রেজিস্ট্রেশন করেননি, 25 থেকে 28-এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করে নেবেন। আমরা কিন্তু যে কোনো সময় রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ করে দিতে পারি, আমাদের আসন সংখ্যা সীমিত আছে। তারপরে আমাদের আছে একটা ন্যাশনাল লেভেল ওয়ার্কশপ, যেটা ক্লাসগুলো হবে এবং ইংলিশে। সেটার পুরো দায়িত্ব আমরা তুলে দিয়েছি যোগাগুরু সুকুমার নাথ এবং ডাক্তার বিনয় ভট্টাচার্যের হাতে। ওনারাই এই ওয়ার্কশপগুলি পরিচালনা করবেন। এবং তাতে একটি অফারও আমরা দিয়েছি, যারা আমাদের যে কোনো ওয়ার্কশপে 3টে ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে তাদের জন্য 50% অফ হবে রেজিস্ট্রেশন ফিজের উপরে। মানে 200 টাকা ফিজ থাকলে ওখানে 100 টাকা দিতে হবে তাদেরকে। তারও লাস্ট ডেট করা আছে 15ই অক্টোবর। এবার আমাদের আগামী দিনে আমাদের আসতে চলেছে যোগা কোচেস সার্টিফিকেট কোর্স এবং জাজেস ট্রেনিং কোর্স। যারা এই ব্যাপারে জানতে চান, আমাদের পদ্ম সিংহ রায় বিস্তারিতভাবে বলবেন। আর একটা অনলাইন ন্যাশনাল লেভেল যোগা কম্পিটিশন আমরা পুজোর পরে পরিচালনা করব। আমাদের মিটিং চলছে, কয়েকদিনের মধ্যেই সার্কুলার আমরা আমাদের বিভিন্ন গ্রুপে বা ফেসবুকে দিয়ে দেব। এবং এই 4 দিনব্যাপী ওয়ার্কশপে যাদের সহযোগিতা না পেলে আমাদের এই অনুষ্ঠানটা সফল হতো না, YSS যোগা স্কোরিং সিস্টেমের কর্ণধার সমরেশ হাজরা, কোঅর্ডিনেটর অরুণিমা হাজরা, তন্ময় চাকু, আমির সোহেল, সুমন কল্যাণ দাস, এরা প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। কোঅর্ডিনেটর অশোক মণ্ডল, সুতপা কারার মহাশয়া। এবং যার সান্নিধ্য না পেলে আমরা এই প্রত্যেকটা ওয়ার্কশপ এত সুন্দরভাবে করতে পারতাম না। আমাদের খুব কাছের মানুষ, আমার সবসময় সঙ্গী পদ্মু সিংহ রায় মহাশয় আমাকে সবসময় এনকারেজ করেন, অমল তুমি এগিয়ে যাও, কোনো সময় থেমে থাকবে না, আমরা সবাই তোমার পাশে আছি। আমরা চাইছি এইভাবেই লকডাউন সিচুয়েশনে আরও ওয়ার্কশপ, আরও কোর্স, সেমিনার, কম্পিটিশন নিয়ে আসবো। সবাই পাশে থাকুন। বিভিন্ন গ্রুপে আপনারা খেয়াল করবেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ দিয়ে দেবো। এবং আমাদের তো সমরেশ ইউটিউব চ্যানেল এবং YSS এর ফেসবুক পেজে আমাদের সবকিছু আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যোগ, নমস্কার। ধন্যবাদ স্যার। এবার আমি ডেকে নিয়ে প্রদ্যুৎ সিংহ রয় মহাশয়কে। ওনার কথা ছাড়া তো এটা এই ওয়ার্কশপ পরিপূর্ণতা পায় না। তো স্যার, আপনি কোথায়? আপনি একটু আসুন এবং আপনি কিছু বক্তব্য রাখুন। আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা। সুকুমার বাবু, আমরা সুন্দর
ক্লাসের জন্য অভিনন্দন, ধন্যবাদ। আমরা ফিট ইনস্টিটিউট অফ যোগা একাডেমি এবং ওয়াইএসএস এর পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এখনো বসে আছেন, শুনছেন, তাদের প্রত্যেককে আমাদের সাথে সহযোগিতা করার জন্য, অংশগ্রহণের জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। সকলকে একে একে ধন্যবাদ জানানোর কাজ সম্পাদক শ্রী অমল কারার করেছেন। তবুও বিশেষভাবে টেকনিক্যাল সহায়তা করেছেন সমরেশ হাজরা, শ্রীমতী অরুণিমা হাজরা এবং তার ছাত্র ছাত্রীরা। তারা না থাকলে আমরা সুন্দরভাবে এই ওয়ার্কশপ গুলো চালাতে পারতাম না, আমাদের পক্ষে অসুবিধা হতো, আমরা পারতাম না। তো নতুন করে বলার দুটো বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের হিন্দি ভাষাভাষীদের জন্য, আপনারা শুনেছেন আবার বলে দিচ্ছি, হিন্দি ভাষাভাষীদের জন্য একটা ওয়ার্কশপ হবে। সেটার বিশেষ দায়িত্ব মাননীয় শ্রী সুকুমার নাথ, আমি গতকালও বলেছিলাম এ কথাটা, এবং ডক্টর বিনয় ভট্টাচার্য, তাদের সাথে আমরা রয়েছি। মূল দায়িত্বটা তাদেরই, তারাই এই বিষয়টা দেখবেন। দ্বিতীয়ত, পুজোর পরেতে আমরা অনলাইন একটা কম্পিটিশন করব। অনলাইন কম্পিটিশন এর পক্ষে আমরা ছিলাম না। কতগুলো ফোন যারা আমাদের ভালোবাসেন, অমলের কাছে এবং আমার কাছে একটু ঠাট্টা করে, রসিকতা করেই, দাদা সবাই তো অনলাইনে কম্পিটিশন করছে, আপনারা কি আছেন যোগেতে, যোগার সঙ্গে আছেন না সব তুলে দিয়েছেন? এগুলো বন্ধুরা, মানে আমাদের ওয়েলুই সাত, তারাই ফোন টোন করেছে যে আপনারা অন্তত একটা কিছু করুন। আমি ব্যক্তিগতভাবে, আমি এবং অমল এটার অনলাইনের পক্ষে ছিলাম না। তো সবাই অনুরোধে, আরো তো সদস্যরা আছে, বিশেষ করে যারা একটু যুবক যুবতী, ইয়ং জেনারেশন, তারাও চাইছে যে আমাদের অ্যাসোসিয়েশনের ব্যানারে একটা অনলাইন কম্পিটিশন হোক। তাদের মতটাকে প্রাধান্য দিতে হবে। সেই জন্য আমরা একটা অনলাইন কম্পিটিশন করব, তার সমস্ত ডিটেল আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। এবং এটা একটু অভিনব ব্যাপার হবে, আমি ওপেন জায়গাতে এটা বলছি না। যখন আমাদের পোস্টটা পাবলিকেশন হবে তখন জানতে পারবেন যে ঠিক এই ধরনের অনলাইন কম্পিটিশন এখনো পর্যন্ত, জানি না এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হয়ে যাবে কিনা, তো এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে হয়নি, অল ইন্ডিয়াতেও হয়নি। একটু অন্যরকম স্বাদের জিনিস আমরা চেষ্টা করছি আর কি। আর দুটো কোর্স আমরা ওপেন করব অক্টোবরের শেষ বা নভেম্বর। সেটা যোগা কোচেস সার্টিফিকেট কোর্স, এটা কোনো ওয়ার্কশপ নয়, সার্টিফিকেট কোর্স। আর যোগা জাজেস সার্টিফিকেট কোর্স। ডিউরেশন কতদিন হবে, 3 মাসের হবে কি উইকেন্ডে 1 দিন করে হবে, কিংবা সপ্তাহে 2 দিন করে হবে, এগুলো আমরা বিচার বিবেচনা করছি, আমরা ঠিক করছি। ঠিক করে নিয়ে এরও আপনারা পোস্ট পেয়ে যাবেন। আমাদের প্রায় 4টে ওয়ার্কশপ হয়ে গেল। 4টে ওয়ার্কশপেতে আপনারা সকলে যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন, সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে এবং সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে, মাননীয় শ্রী সুকুমার নাথ মহাশয়কে, ডক্টর বিনয় ভট্টাচার্যকে, আমাদের সেক্রেটারি অমলকে, আমাদের সভানেত্রী জয়শ্রী ম্যাডামকে, আমাদের প্রফেসর অশোক মন্ডল মহাশয়কে, সমরেশ, অরুণিমা এবং এদের গ্রুপ, আমি নাম দিয়েছি গ্রুপ অফ বিশ্বকর্মা, এদের প্রত্যেককে আবার আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যদি কিছু আমার বলার মধ্যে বাকি থেকে যায়, বাদ থেকে যায়, সেটা অমল বা অশোকবাবু বলে দেবেন। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। অরুণিমা, হ্যাঁ, এবার আমি বলছি।
জয়দেব মুদলি স্যারকে একটু বলাও, জয়দেব মুদলি। হ্যাঁ, জয়দেব মুদলি বাবুকে দিয়ে বলাবো। তার আগে আমি একটু ওয়ার্কশপ কোঅর্ডিনেটরদের স্মারকপত্রটা একটু তুলে দিতে চাই হাতে। ঠিক আছে, ঠিক আছে। তো ওনাদের এছাড়া তো এত বড় কর্মকাণ্ড করা যেত না। তো সেই হিসাবে আমি প্রথমেই অশোক কুমার মন্ডল মহাশয় সার্টিফিকেটটা একটু দেখাও তুমি। সার্টিফিকেটটা একটু দেখবেন স্যার আপনি। আমাদের এরম ভাবে ছাড়া তো আর উপায় নেই, তো এরম ভাবেই গ্রহণ করুন। সমরে স্ক্রিন শেয়ার করছে, ওইটাই ক্লিক করুন, তাহলেই দেখতে পাবেন। তারপরেই আমি বলবো সুতপা কারার মহাশয়ার সার্টিফিকেটটাও একটু দেখাবে। আর যোগাসনের সমস্ত যারা এই ওয়ার্কশপের সমস্ত স্টুডেন্ট যারা জয়েন করেছিলেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি 4 দিনের মধ্যে কোনো ক্লাস মনে হয় যে মিস হয়ে গেছে, কোনোখানটা আমি এই এর জন্য নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি দেখতে পাইনি বা শুনতে পাইনি, তাদের জন্য তো সুখবর আছেই। সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক লাইভেও আছে। তো আপনারা যখন সময় পাবেন, যেভাবে যখন যে টাইমে আপনারা ভালো বুঝবেন সেই টাইমেই আপনারা জায়গাগুলো দেখে নিতে পারবেন। তো সেই হিসাবে দুঃখ করার কিছু নেই। যারা আজকে বলছেন যে আমি দেখতে পাইনি, এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি জয়েন করতে পারিনি, তো তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে একটুখানি দেখে নিতে পারবেন। আর সুতপা ম্যাম কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি ধন্যবাদ সকলকে। আমি খুব আনন্দিত ও আপ্লুত। আমি চাই এরকম ওয়ার্কশপ আরো হোক এবং যোগের আরো শ্রীবৃদ্ধি ঘটুক, এটাই আমি চাই। একদম একদম, ধন্যবাদ। আমরা সবাই একই জিনিস চাই। আমাদের শ্রীবৃদ্ধি ঘটছে, অল্প অল্প করে হলেও ঘটছে। আমরা আজ ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম, উড়িষ্যা, রাজস্থান পর্যন্ত মানে আমাদের শাখা প্রশাখা বলতে পারি বিস্তার করে ফেলেছি। তো সকলের আশীর্বাদ ছাড়া তো এটা সম্ভব না। সবাই আছেন, আশা করি আমাদের পরের ওয়ার্কশপ গুলোতেও তারা থাকবেন। এবং আমাদের এত সুন্দর যে আমি একা আমার প্রচার করলে হবে না, যে আমি ভালো এটা বললে তো হবে না। সবাই মিলে যখন বলবে যে হ্যাঁ এরা ভালো, তখনই সেটা ভালো। তো আমাদের সকলের যে এগুলো কমেন্ট গুলো যখন পড়ি, তখনই বোঝা যায় যে ওয়ার্কশপটা কতটা সাফল্যমণ্ডিত হয়েছে। তো আচ্ছা, এবার আমি পরের জয়দেব মুদলি স্যারকে একবার ডেকে নেবো। স্যার, আপনি কিছু বক্তব্য রাখুন এখানে। আপনার কেমন লাগলো আমাদের ওয়ার্কশপ? জয়দেব মুদলি স্যার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। প্রত্যেক যোগগুরুকে আমার প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি সংক্ষেপে 2-4টে কথা বলছি। যোগ যে এত বিশাল জিনিস আগে জানতাম না, কিটফিট গ্রুপে এসে জানতে পারলাম যোগ বিশাল জিনিস। যোগ আমার এত প্রিয় জিনিস, যোগ আমি করি বলে আমার শরীরে আজ পর্যন্ত কোনো ব্যাধি খুঁজে পাচ্ছি না। যেসব মানুষগুলো এখানে আছেন যোগের এত সুন্দর সুন্দর পরিকল্পনা করে সুন্দর সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, আমি শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি কল্পনা করতে পারিনি যে যোগে এত কিছু আছে। আমি এখনো যোগ শিখছি, জানি যতদিন বাঁচবো আমি যোগ শিখে যাব। কিটফিট থেকে যেমন অমলবাবু আছেন যোগ শিখছেন, আমি ওনার কাছ থেকে অনেক পেয়েছি, আরো কিছু পাওয়ার চেষ্টা করছি। আমি চাচ্ছি আমি শিখে আমার গার্জেন, আমার ছাত্রছাত্রী সকলকে যেন ভালোভাবে যোগ শিক্ষা দিতে পারি। আপনাদের কাছে এইটুকু আমার অনুরোধ যে অমলবাবু প্রত্যেকটা বারে এক একটা কোর্স করে যাচ্ছে, এত সুন্দর সুন্দর কোর্স, এত সুন্দর সুন্দর ভাষণ দিচ্ছে, এত সুন্দর সুন্দর ছোট ছোট ছেলেমেয়েরা জানতে পারছে যোগ কি, আসন কি, প্রাণায়াম কি, আগে জানতো না। কেননা অনলাইনে এই অ্যাট ফার্স্ট যোগাসন শুরু হয়েছে অনলাইনে। খুব ভালো লাগছে, এগিয়ে যান। আমি যোগ কিটফিট গ্রুপকে আমি বলছি এগিয়ে চলুন, আমি আপনার পাশে আছি, যতদিন বেঁচে থাকবো আপনার পাশে আমি থাকবো। নমস্কার, জয় যোগ। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। নমস্কার। আচ্ছা, এবার আমি আমাদের কোঅর্ডিনেটর 1 মিনিট অরুণিমা, আমি জয়দেব বাবু এটা নিতে পারিনি, মানে আমার স্মরণে ছিল না। আমি অমলের কাছে শুনেছি যে আমাদের এই ওয়ার্কশপ গুলোর ব্যাপারে জয়দেব মুক্তি বাবু, উনি বাগধারে, উনি অসম্ভব পরিশ্রম করেছেন এবং এখনো করছেন। এটা আমার সঙ্গে আজকে সকালে অমলের কথা হচ্ছিল। তো
আমি জয়দেব বাবুর নামটা নিতে পারিনি, তাকে ধন্যবাদ জানাতে পারিনি। আমি আপনাকে জয়দেব বাবু ব্যক্তিগতভাবে আরে অসংখ্য প্রদ্যুৎবাবু কিছু মনে করবেন না, নমস্কার। না, না, প্রদ্যুৎবাবু না, নমস্কার। আমি যাব নমস্কার। কলেজে, যে আপনার সঙ্গে দেখা হবে। আপনি দেখেছেন আমাকে, আমিও আপনাকে দেখেছি, কথাবার্তা হ্যাঁ, হয়েছে। এখন ঠিক হ্যাঁ, খেয়াল করতে পারছেন না, যাবো। হ্যাঁ, হ্যাঁ, আমি আছি, আপনাদের সঙ্গে আছি আমি। হ্যাঁ, থাকবেন, এটাই বলছি, থাকবেন, আমাদের সঙ্গে থাকুন, এই অনুরোধটাই রইল। একদম আমাদের টিম মেম্বার আস্তে আস্তে বাড়ছে এবং এটা বাড়তে থাকবে, তবে আমরা আরো বড় হতে পারবো। তো ওই বিন্দু বিন্দু করে সিন্ধু যেরকম হয় সেরকম ভাবেই আমরা এক 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 একদম একদম আমরা সবাই একসাথে সমুদ্র একদিন হবই হব। তো যাই হোক, আমি এবার আমাদের সিন্ধুটা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ বিন্দু বিন্দুতে সিন্ধু, ওই কথাটা বলা যাবে না। ওটা খুব সমালোচনা হয়েছিল কথাটা নিয়ে একটা সময়। বিন্দু বিন্দু সিন্ধু ওটা বলা যাবে না, অন্য কিছু। সরি। আচ্ছা, আমি পরে একবার আমাদের কোঅর্ডিনেটর অশোক কুমার মন্ডল মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। তো কারোর যদি কিছু কথা বলার থাকে, আমাদের ফিডব্যাক দেওয়ার থাকে, এখানেও আপনারা বলতে পারেন। এবং কিভাবে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করবেন সেই ব্যাপারে সমরেশ স্যার আপনাদের হেল্প করবে। আমি আগে অশোক বাবুকে ডেকে নিই, অশোক বাবু কিছু মন্তব্য রাখুন, তারপরে আমি সমরেশ স্যারকে দিয়ে দেবো কিভাবে আপনারা সার্টিফিকেটটা পাবেন, এই 4 দিনের পরিশ্রমের ফল। আপনারা অলরেডি পেয়ে গেছেন, এটা কিছুই নয় তার কাছে। তো অশোক বাবু, Am I audible? Hello? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, অশোক বাবু, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার স্যার, গুছিয়ে বলুন। শুভ সন্ধ্যা। ফিট গ্রুপ এবং যোগা একাডেমি উদ্যোগে এবং ওয়াইএসএস এর কারিগরি সহায়তায় 4 দিন ব্যাপী স্টুডেন্ট যোগা ওয়ার্কশপের আজকের সমাপ্তি। এই সমাপ্তির দিনে একেবারে সমাপ্তি ভাষণ দেওয়ার জন্য আমাকে বলায় আমি সত্যি নিজেকে ধন্য এবং কৃতার্থ বোধ করছি। যে কথাগুলো না বললেই নয়, কিপফিট গ্রুপের সেক্রেটারি যোগী অমল কালার মহাশয়, প্রেসিডেন্ট জয়শ্রী সরকার মহাশয়া, প্রদ্যুৎ সিংহ রায় মহাশয় এবং ওয়াইএসএস এর কর্ণধার সমরেশ হাজরা, সঞ্চালিকা শ্রীমতী অরুণিমা হাজরা এবং ওয়াইএসএস পরিবারের সদস্য, যাদের কারিগরি সহায়তা ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। সর্বোপরি যুগ্ম কোঅর্ডিনেটর হিসাবে আমার সঙ্গে শ্রীমতী সুতপা কারার যেভাবে এই অনুষ্ঠানটাকে সাফল্য লাভের জন্য পরিশ্রম করে গেছেন তা এক কথায় অনবদ্য। আমি তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এরপর আমি যেটা অভিনন্দন জানাতে যদি ভুলে যাই তাহলে নিজেকে অপরাধী মনে করব। আমাদের এই 4 দিন ব্যাপী যোগা ওয়ার্কশপে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। আপনারা প্রথম দিন থেকেই শুনেছেন, তার মধ্যে আসাম থেকে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন। সেখানকার ডক্টর বিনয় ভট্টাচার্য মহাশয়কে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যে অসংখ্য প্রতিযোগী যারা এখানে অংশগ্রহণ করেছে যারা ওয়ার্কশপে, তাদের মধ্যে যিনি আমাদেরকে অফুরন্ত সহযোগিতা করেছেন জয়দেব মুদলি স্যার, এনাদের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। ওনারা আমাদের পাশে ছিলেন বলে হয়তো আমাদের এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। সর্বোপরি এই অনুষ্ঠান 4 দিনের অনুষ্ঠান করতে গিয়ে আমরা যাদের সাহায্য না পেলে, আমরা যাদের আমাদের ডাকে যারা এক কথায় সাড়া দিয়ে এখানে এগিয়ে এসেছেন, তারা যদি না এগিয়ে আসতেন তাহলে এই 4 দিনের ওয়ার্কশপটি হয়তো পূর্ণতা লাভ করতে পারত না। প্রথম দিনের যিনি আমাদের প্রশিক্ষিকা ছিলেন তানিয়া নাগ,
তৃতীয় দিন পঙ্কজ ভগত, তৃতীয় দিনে চিত্তরঞ্জন সামন্ত মহাশয় এবং চতুর্থ দিনে যোগগুরু সুখময় নাথ। এনাদেরকে আমি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আমি শুধু তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাই, প্রণাম জানাই। তারা আমাদের পাশে এইভাবে না থাকলে অনুষ্ঠানটাকে হয়তো এত সুন্দরভাবে সাফল্য দেওয়া যেত না। আপনারা হয়তো 4 দিন ক্লাস করতে গিয়ে কিছু সমস্যার মধ্যে পড়েছেন, নেটওয়ার্ক সমস্যা। এই নেটওয়ার্ক সমস্যাটাকে সামলে নিয়েও মেনে নিয়েও আপনারা 4 দিন আমাদের সঙ্গে থেকেছেন, ক্লাস করেছেন, তার জন্য আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। অফলাইনে আমরা যে ক্লাস করলে যে ওয়ার্কশপ করলে হয়তো যেভাবে ক্লাস করতে পারতাম, অফলাইন না হওয়ার জন্য আমরা অনলাইনে যেটা করেছি, আমার মনে হয় না যে তাতে আমরা বঞ্চিত হয়েছি, বরং উপকৃত হয়েছি। কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে অংশগ্রহণ করতে পেরেছে। অফলাইনে হলে সেটা কতটা সম্ভব হতো একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়। সেই দিক থেকে আমি বলবো এই 4 দিন ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের অভিভাবক, তাদের কোচ, তাদের টিচার যেভাবে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শুনেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যেভাবে তারা তাদের ফিডব্যাক বা প্রতিক্রিয়া জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন, প্রত্যেকটি ক্লাসকে তারা সুন্দর বলেছেন। আমার মনে হয় তারা যেভাবে উপকৃত হয়েছেন, তারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, ভবিষ্যতেও তারা সেভাবে পাশে থাকবেন এই আশা রেখে তাদেরকে অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আবার সবাইকে একসাথে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং অনুষ্ঠান শেষ করার জন্য অরুণিমা হাজরা মহাশয়কে আবার ধন্যবাদ স্যার। আমি এবার এখানেই আনুষ্ঠানিকভাবে এই ওয়ার্কশপের সমাপ্তি করছি। এরপর আমি সমরেশ স্যারকে দিয়ে দিচ্ছি, সমাপ্তির পরে সমরেশ স্যারকে দিচ্ছি যে কিভাবে আপনারা সার্টিফিকেটটা পাবেন, উনি বলে দেবেন, আপনাদের হেল্প করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট এভরিবডি। আমি এখানে শেষ করছি কারণ আমার চার্জ চলে গেছে, এখনই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন সুকুমারদা। হ্যাঁ, শ্রদ্ধা করছি জানিয়ে এখানে শেষ করছি। হ্যাঁ, বন্ধ করছি। ঠিক আছে, বাবু ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার। পদ্মুদা ডিনার হয়ে গেছে? এখানে বলবো স্যার আমারও 4 দিন চলো তুমি বলো। কাজ নেই।